দাঁড়াও শুভ্র, যেও না, দাঁড়াও না। আচমকা মাথার পেছনে ভারী কোনো লোহার বস্তুর আঘাতে সংজ্ঞা হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল শুভ্র। পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে শুভ্রর বন্ধ হয়ে যাওয়া দুচোখ লক্ষ্য করল তার সামনে দাঁড়িয়ে একটা মেয়ে, নাকি অন্য কেউ। জ্ঞান যখন ফিরল তখন শুভ্র নিজেকে আবিষ্কার করল হাত পা বাঁধা অবস্থায় একটা অন্ধকার ঘরের মেঝেতে পড়ে রয়েছে। তীব্র যন্ত্রণায় জল ছাড়া মাছের মতো ছটফট করতে লাগলো সে। বার কয়েক চেষ্টা করার পরেও দড়ির শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে ব্যর্থ হলো। গলা দিয়ে বেরিয়ে এলো অস্পষ্ট কিছু শব্দ। জল দাও, একটু একটু জল, একটু জল। হঠাৎ একজোড়া পায়ের শব্দ শোনা গেল কাঁচের দরজাটা ঠেলে ভেতরে আসার। শুভ্র বুঝতে পারল সেই পদধ্বনি তার দিকেই আসছে। কয়েক মুহূর্তের মধ্যেই টর্চের জোরালো আলো শুভ্রর চোখ ধাঁধিয়ে দিল। আকস্মিক টর্চের আলো সহ্য করতে না পেরে সজোরে মুখটা ঝাঁকিয়ে চোখটা বন্ধ করে কাতর কণ্ঠে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে এভাবে আমাকে এভাবে আটকে রেখেছো কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমার খুব কষ্ট হচ্ছে বাবু, বলো, খুব কষ্ট হচ্ছে তাই না? তিন্নি, তুমি তুমি এসেছো? প্লিজ আমাকে বাঁচাও, আমার কিছু মনে পড়ছে না। আমি তোমাদের দরজার দিকে এগোচ্ছিলাম, হঠাৎ হঠাৎ আমার মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করলো আর আমি জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেলাম। তিন্নি, তিন্নি। খুব লেগেছে বাবু? খুব ব্যথা করছে? ভীষণ যন্ত্রণা হচ্ছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে। আরে ও, তোমাকে তো একটা কথাই বলা হয়নি আমার। কি কথা? কি কথা গো? আমি আমি তো তোমার মাথায় মেরেছি, আমি তো তোমাকে মেরেছি। তোমরা আমাকে আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে তাই না? হ্যাঁ, তাই তো মারলাম, তাই তো মারলাম তোমায় আমি। তার মানে তুমি আমাকে, কিন্তু কেন? হ্যাঁ আমি, কেন? খুব খুব অবাক হলে বুঝি? অবাক হবার তো কিছু নেই, কিন্তু কিন্তু কি করবো বলো? আমি তো নিরুপায়। এখন যদি আমি তোমাকে ছেড়ে দিই তাহলে তাহলে তো তুমি পুলিশকে সবটা বলে দেবে। তাই আমি তোমাকে মেরে তোমার হাত পা বেঁধে তোমাকে ফেলে রেখেছি। কি মজা! আর কিছুক্ষণের মধ্যেই তোমাকে আমি তোমার কি ক্ষতি করেছি যার জন্য তুমি আমাকে আটকে রেখেছো? আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে আমাকে ছেড়ে দাও। আমি কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না আমি। সেটা তো করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, একটা শর্তে আমি তোমাকে ছেড়ে দিতে পারি, একটা শর্তে। আমাকে আমাকে একটু 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 জল দেবে? খুব খুব তেষ্টা পেয়েছে। তিন্নি, আমাকে একটু জল দেবে? দেবো তো, দাঁড়াও অপেক্ষা করে দেবো, জল দেবো, খাবার দেবো, কিন্তু তার আগে আমার এই ছোট্ট শর্তটা মেনে নাও প্লিজ। কি কি শর্ত? কি শর্ত? কথা দাও তুমি আমার যে তুমি আমার এই শর্তটা রাখবে। শোনো না, শোনো, আমি না তোমাকে খুব ভালোবাসি গো, খুব ভালোবাসি। আমি সারাটা জীবন তোমার সাথেই কাটাতে চাই। আমি 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 খালি তোমার সাথেই থাকতে চাই, বুঝলে? তোমার সাথে। শোনো না শুভ্র, আমায় বিয়ে করো না প্লিজ, আমাকে বিয়ে করে নাও না তুমি। কিন্তু আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব নয়। তোমার মতো একটা মেয়ের সাথে সারা জীবন একসাথে কাটানোর তো দূরের কথা, আমি এক সেকেন্ড থাকতে পারবো না। তুমি তুমি মানসিকভাবে অসুস্থ, তুমি একটা সাইকো।
তোমার তোমার চিকিৎসার প্রয়োজন রয়েছে, চিকিৎসার প্রয়োজন। কি বললি? এই কি বললি তুই? আমি পাগল? হ্যাঁ আমি পাগল, আমি আমি সাইকো, আমি সাইকো? হ্যাঁ এই শোন, তোর মতো ছেলেদের না বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। তোদের মতন ছেলেরা শুধু মেয়েদের রূপ আর ওই ওই বাইরের শরীরটাকেই খোঁজে। ওটাই ওটাই তোর কাছে সব, তাই না? ওটাই ওটাই সব। সালাম মর। কথাটা শেষ করে নিমিষের মধ্যে হাতে থাকা কাচের বোতলটা দিয়ে শুভ্রর মাথায় সজোরে আঘাত করতেই শুভ্রর গলা দিয়ে বেরিয়ে এলো একটা বিকট আক্রমণ। এরপর তিন্নি নোংরা মেঝেতে বসে অবলীলায় ভাঙা কাচের টুকরো দিয়ে এলো পাথারি শুভ্রর মাথায়, চোখে, মুখে সর্বত্র আঘাত করতে লাগলো। শুভ্রর মুখ দিয়ে আর কোনো আওয়াজ বেরোলো না। অবশেষে একটা বড় কাঁচের টুকরো দিয়ে এফোর ওফোর করে দিল শুভ্রর গলা। শুভ্রর প্রাণহীন নিথর দেহটা থেকে গল গল করে বয়ে যেতে লাগলো রক্তের স্রোত। ঘরবাক্ত কপাল বেয়ে নেমে আসা রক্ত জিভ দিয়ে চাটতে লাগলো তিন্নি। রক্ত রক্ত রক্ত। কতদিন পর আবার কোনো মানুষের রক্ত পেলাম আমি। রক্ত। কি আরাম, কি আরাম। গরম গরম রক্ত, টাটকা রক্ত, লাল রক্ত। তারপর নিজের ঠোঁট দিয়ে শুভ্র ঠোঁটে, মুখে, ঘাড়ে, বুকে সর্বত্র এলোপাথারি চুমু খেতে লাগলো। চুম্বন প্রক্রিয়া শেষ হতেই তিন্নির চোখ ফেটে নেমে এলো জলের ধারা। অস্পষ্ট স্বরে শুভ্রর মৃতদেহটাকে আঁকড়ে ধরে বলল, আমি তো তোমায় ভালোবাসতে চেয়েছিলাম, তোমায় নিজের করে পেতে চেয়েছিলাম, বাকিদের মতন তোমায় তো আমি মারতে চাইনি। তোমাকে নিজের করে পেতে চাওয়াটা এটাই এটাই কি আমার সব থেকে বড় অন্যায়? হ্যাঁ বলো না, উত্তর দাও, উত্তর দাও আমায়, এই উত্তর দাও আমায়। উত্তর দিচ্ছ না কেন? ও ও হ্যাঁ, কি করে উত্তর দেবে বলো? কি করে উত্তর দেবে তুমি? তুমি আমি তো ভুলে গিয়েছিলাম যে তুমি তো আর নেই। আমি তো তোমায় মেরে দিয়েছি, কি মজা। শুভ্রর মৃতদেহটাকে স্টোররুম থেকে টেনে খোলা দরজার বাইরে দোতলার বারান্দায় এনে ফেলল। তারপর শুভ্রর পা দুটো ধরে হির হির করে টানতে টানতে সদর দরজার সামনে এনে হাঁপাতে লাগলো। আবার বেশ কিছুটা দম নিয়ে সদর দরজার ছিটকিনি খুলে দেহটাকে আবার টানতে টানতে নিয়ে গেল বাগানের পিছন দিকের একটা পরিত্যক্ত কুয়োর কাছে। হাঁপাতে হাঁপাতে নিজের মনেই বলে উঠল, উফ, জায়গাটা না বড্ড অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। কি করব? কবর দেওয়াটা ঠিক হবে না, অনেক অনেক হ্যাপা আছে। মাটি খোঁড়া, তার জায়গা ঠিক করা, তারপর আবার ব্যাপারটাতে অনেক সময় লেগে যাবে। না না, তার মধ্যে যদি সকাল হয়ে যায়, যদি কেউ দেখে ফেলে তখন? হ্যাঁ, এই ছেলেটাকে কোলে তোলাটা আবার আমার পক্ষে একটু কঠিন হয়ে যাবে। তার চেয়ে হ্যাঁ তার চেয়ে বরং একটা কাজ করি, আগের দুটোর মতন এই ছেলেটারও হাত পাগুলোকে যদি দাঁত দিয়ে কেটে পিস পিস করে নিই, তাহলে তো ওকে কুয়োতে ফেলে দেওয়া সহজ হবে না? উফ, আর মাথাটা ঘরে একেবারে শোপিস করে রাখবো। ওটাই বেশ ভালো হবে। হ্যাঁ, ওটাই পারফেক্ট। কথাটা ভেবেই শুভ্রর মৃতদেহটাকে ওখানে ফেলে রেখে এক ছুটে ভেতরে গিয়ে হাতে একটা দা নিয়ে ভীষণ সন্তর্পণে বাগানের পেছন দিকে কুয়োর সামনে এসে বসে পড়ল। তারপর দা দিয়ে অবলীলায় শুভ্রর দেহটাকে কাগজ কাটার মতন ছোট ছোট টুকরোতে কাটতে শুরু করল। কাটা শেষ করে কুয়োর মুখে শুকনো জমা পচা পাতার পুরো আস্তরণ সরিয়ে ঢাকা খুলতেই বহুদিনের পচা গলা মৃতদেহের বিচ্ছিরি দুর্গন্ধে বাতাসটা ভারী হয়ে উঠল যেন। প্রথমে দু হাত পা একের পর এক টুকরো টুকরো করে কাটা শুভ্রর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাতে তুলে কুয়োয় ফেলতে শুরু করলো তিন্নি।
ঘড়িতে সকাল 9টা। হঠাৎ মোবাইলটা বেজে উঠতেই দীপ্তর ঘুমটা ভেঙে যায়। পাশ ফিরে দেখলো মোবাইলের স্ক্রিনে সুস্মিতার নাম্বারটা দেখা যাচ্ছে। ঘুম জড়ানো গলায় দীপ্ত কলটা রিসিভ করলো। গুড মর্নিং। কি ব্যাপার ম্যাডাম, এত সকাল সকাল? নির্ঘাত কোনো এমার্জেন্সি কেস? সুপ্রভাত দীপ্তবাবু। আর তুই কী করে বুঝে যাস বল তো কেসটা এমার্জেন্সি? যাই হোক, তোর ট্যুর কেমন হলো বল, তারপর কেসের কথায় আসছি। ও বাবা, সে আর বলিস না, বিশাল গল্প। যা গিয়ে ওটা অন্য একদিন বলবো। ও হ্যাঁ, একটু আগে জিজ্ঞেস করলি না যে আমি বুঝলাম কি করে? হ্যাঁ, জিজ্ঞেস করলাম তো, বল। 1 বছর হয়ে গেল তোর সাথে কাজ করছি, এইটুকু আইডিয়া না হওয়াটা কি খুব অস্বাভাবিক? বাই দ্য ওয়ে, কি ব্যাপার বলতো? তোর গলাটা শুনে মনে হচ্ছে খুব সিরিয়াস কিছু। এবারেও কিন্তু তোর হেল্প লাগবে বস। তুই শুধু বল যে আমি কিভাবে তোকে সাহায্য করতে পারবো, ব্যাস বান্দা হাজিরে। ডিটেলসটা আমাকে একটু খুলে বলতো। বলছি, তুই বৈষ্ণব ঘাটা চিনিস তো? আরে হ্যাঁ, চিনবো না কেন, ওখানে তো আমার মামার বাড়ি আছে। 1 মাসের ব্যবধানে 3-3টে ছেলে মিসিং হয় ওই বৈষ্ণব ঘাটা থেকে। ওদের ফোন নাম্বার আমরা ট্রেস করতে পারিনি, জানিস। শেষবার ওদের দেখা গিয়েছে ওই এলাকাতেই। ছেলেগুলোর বয়স আনুমানিক 30-এর মধ্যে। তা তুই কি কাউকে সন্দেহ করিস নাকি? দেখ, সন্দেহ অনেক জায়গাতেই হচ্ছে। 3-3টে ছেলে একই এলাকা থেকে 1 মাসের ব্যবধানে মিসিং হয়ে গেল। আমরা ওখানকার স্থানীয় লোকজনদের জিজ্ঞেস করে জানতে পারি যে ছেলেগুলোকে লাস্ট নাকি ওই এলাকাতেই শেষবার দেখা গেছিল। তারপর ওদের আর সেখানে দেখা যায়নি। তোর ব্যাপারটা সন্দেহজনক মনে হচ্ছে না? ওদের বাবা মা প্রায় দিন থানাতে এসে কান্নাকাটি করছে। ওদিকে থানাতেও প্রচুর কাজের চাপ, তার উপর আবার উপর মহল থেকে চাপ আসছে। কোন দিক যে সামলাবো কিছুই বুঝতে পারছি না। আই নিড ইয়োর হেল্প দীপ্ত। তুই কলকাতায় এলে আমার বাড়ি এসে থাকবি, কোনো সমস্যা নেই তাতে। হ্যাঁ, সে না হয় থাকলাম, কিন্তু তুই আমাকে এক্স্যাক্টলি কি করতে বলছিস? দেখ না ভাই, তুই কটা দিন একটু ম্যানেজ করে যদি এখানে আসতে পারিস, আমাকে কেসটা সলভ করতে একটু হেল্প করিস, তাহলে না খুব ভালো হয় রে। ঠিক আছে, নো প্রবলেম। তুই এত চিন্তা করিস না। শোন, আমি ঠিক টাইমে চলে যাব, কিন্তু তার আগে তোর কাকিমাকে একটু ম্যানেজ করতে হবে। দেখি কি বলা যায়। আচ্ছা, আমি কালকে গিয়ে তোর সাথে মিট করছি সন্ধে 7টার সময় সাউথ সিটি মলে। ওকে? ঠিক আছে, তাই কর। কথা শেষ করে দীপ্ত কলটা কেটে মোবাইলটা চার্জে বসিয়ে একটা হাই তুলে সকালের আলসেমি ত্যাগ করে বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। তারপর ভালো করে চোখ মুখ ধুয়ে ব্রাশ করে দোতলা নিজের রুম থেকে বেরিয়ে নিচে নামল। দীপ্তকে নামতে দেখে ওর মা বলল, ঘুম ভেঙেছে মহারাজ? আসুন, ব্রেকফাস্ট করে উদ্ধার করুন আমায়। সে তো করবই, সেই জন্যই তো নিচে এলাম। তা ব্রেকফাস্টে কি আছে? তোর ফেভারিট মুড়ির ঝোল। কি? এই সকাল সকাল মুড়ির ঝোল? যেটা দিচ্ছি ওটা চুপচাপ খেয়ে নে, বেশি ট্যাপও করলে ওটাও পাবি না। হ্যাঁ, সেই আমার পেটে ছুঁচো ডন মারছে। জাগিয়ে যা করেছো তাড়াতাড়ি নিয়ে এসো তো, ভাল লাগে না। দাঁড়া, নিয়ে আসি। কিছুক্ষণ পর দীপ্তর মা একটা প্লেটে পাস্তা এনে ডাইনিং টেবিলে রেখে বলল, নিন মহারাজ, এবার এটা খেয়ে আমাকে উদ্ধার করুন। এ কি, তুমি বললে কোথায় মুড়ির ঝোল? এই তো দেখছি এটা এক পাস্তা না? আর কি কোনো উপায় আছে? আপনার তো আবার ভালো খাবার ছাড়া মুখে রোচে না। 2 দিন একটু চিড়ে মুড়ি খা, শরীরটা ভালো থাকবে। আচ্ছা বাবা, এবার থেকে খাবো খন। আগে এইটা টেস্ট করে দেখি কিরম হয়েছে। কেমন হয়েছে বল। দারুণ হয়েছে, ফাটাফাটি। এক কথায় যাকে বলে চুমু। মনে হচ্ছে সাক্ষাৎ অন্নপূর্ণা এসে যেন আমার জন্য পাস্তা বানিয়ে দিয়ে গেছে। এই বলছি, রান্নাটা তুমিই করেছো তো? ইয়ার কি হচ্ছে মায়ের সাথে? হ্যাঁ, সে আমি না হয় ভালো রান্না করতে পারি না, বিয়ের পর তোর বউকে বলবি তোকে রোজ ভালো ভালো রান্না করে খাওয়াবে, তখন আমিও একটু রান্নাঘর থেকে নিস্তার পাবো। এই কথায় কথায় বউকে কেন টানো বলো তো? আমি এখনো লাইফে ঠিকঠাক সেটেল হলাম না, আর তুমি বউকে নিয়ে চিন্তা করছো। তোমারই একটা কথা। যা গিয়ে শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা শুনি? বলছি, আমাকে
কয়েকদিনের জন্য একটু কলকাতায় যেতে হবে, একটু কাজ আছে। তাছাড়া ওই বই প্রকাশের একটা অনুষ্ঠানও রয়েছে। এই তো কদিন আগে ঘুরে এলি, আবার কিসের কাজ? এই তুই প্রেম টেম করছিস না তো কারোর সাথে? বাবা, তোমার মনে হয় তোমার ছেলের এই চাঁদ বদন দেখে কোনো মেয়ে পাত্তা দেবে তাকে? সে ব্যাপারে অবশ্য আমার ফুল কনফিডেন্স আছে যে তোকে কোনো মেয়ে পাত্তাই দেবে না। যাই হোক, তোর বাবাকে জিজ্ঞাসা করবি, তারপর না হয় যাস। তোর বাবা পারমিশন না দিলে আমার কিন্তু কিচ্ছু করার নেই। মা প্লিজ, শোনো শোনো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মা, আই হ্যাভ টু গো। কিন্তু বাবা তো এখন বিজনেস ট্রিপে বাইরে গেছে, আমাকে কালকেই যেতে হবে, কাজটা খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা তো এটুকু শহর নয় যে যেখানে ইচ্ছে চলে গেলি। এক্স্যাক্ট লোকেশনটা কোথায়? তোর সাথে কে কে যাচ্ছে? লোকেশন আবার কোথায়? ওই তো বৈষ্ণব ঘাটা। তুমি খালি একটু মামাকে ফোন করে বলে দিও যে 2-1 দিন আমি ওখানে আসবো, আর তারপর একদিন সুস্মিতার বাড়িতে গিয়ে দেখা করব। দেখো মা, অত চিন্তা করো না। আরে আমার সাথে কেউ যাচ্ছে না, আমি একাই যাচ্ছি, চিন্তা করার কি আছে? তা ও তোকে হঠাৎ করে আসতে বললো কেন? আরে 1-1.5 সপ্তাহের ব্যাপার, আমি তার আগেই কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি তোমার কোলে ফিরে আসবো। থাক থাক থাক, আর নিতে পারছি না। তুই মায়ের কোলে থাকার ছেলে যে কোলে থাকবি? জানোই যখন থাকবো না, তাহলে চিন্তা করছো কেন? হ্যাঁ, তুমি শুধু বাবাকে একটু ম্যানেজ করে নাও। কালকে যাওয়া তো আমার অনেক গোছগাছ আছে, বুঝলে। খাওয়া হয়ে গেছে, আমি এখন উঠলাম। তুই কি আমার থেকে কিছু লুকোচ্ছিস? সে কি, হঠাৎ এই কথা আবার কেন? আমার মন বলছে জানিস, তুই আমার থেকে কিছু একটা লুকোচ্ছিস। আরে ধুর, আমি তোমার থেকে কি লোকাবো বলো তো? বেকার চিন্তা করছো, অত করো না। তোর চোখ মুখ বলে দিচ্ছে যে তুই আমাকে মিথ্যে বলছিস। দেখ বাবু, তুই এমন কিছু করিস না যাতে তোর নিজের ক্ষতি হয়। আমার আর তোর বাবার পুরো জগৎটা কিন্তু তোকে ঘিরে, আর তোর কিছু একটা হলে আমরা কি নিয়ে বাঁচবো বলতো? উফ মা, তোমার আর বাবার আশীর্বাদ সব সময় আমার সাথে আছে, আমার কিচ্ছু হবে না, কোনো বিপদ আমাকে ছুঁতেও পারবে না। তুমি একদম বিন্দাস থাকো। পরের দিন সকালে দীপ্ত যখন আসানসোল স্টেশনে পৌঁছল, ঘড়িতে প্রায় 6:30। ভোরবেলা 6:30 বাজলেও মাথার উপর সূর্য মামার তেজ দেখে মনে হচ্ছে বেলা প্রায় 10টা বেজে গেছে। দীপ্ত টিকিট কেটে নির্দিষ্ট প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনের ওয়েট করতে লাগল। প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর নির্দিষ্ট সময়ে ট্রেন এসে থামতেই দীপ্ত প্ল্যাটফর্মের অজস্র ভিড় ঠেলে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। ট্রেনে উঠে একটা জানলার ধারে সিট নিজের দখলে নিয়ে বসে পড়ল। নির্দিষ্ট সময় ট্রেন আসানসোল ছেড়ে রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। দুরন্ত গতিতে হুইসেল দিতে দিতে দুপাশে থাকা সারি সারি ঘরবাড়ি, আবার কখনো ঘাস জমি, ছোট বড় মাঠ, ধানের ক্ষেত, স্টপেজ না থাকা স্টেশন, দুপাশের রেল লাইনে চলতে থাকা ট্রেন আর মালগাড়িগুলোকে পেছনে ফেলে ছুটতে লাগলো নিজ গন্তব্যের দিকে। বাইরের প্রাকৃতিক দৃশ্যের সাথে ট্রেনের ভেতরে অন্যান্য যাত্রীদের নানান বিষয়ে তর্ক বিতর্ক, কখনো রাজনীতি, আবার কখনো ক্রিকেট বা ফুটবল, নিজেদের মতানৈক্যের সাথে কখনো হকার দাদাদের ঠোঙায় দেওয়া ঝালমুড়ির সঙ্গে নারকোলের টুকরো, আবার কখনো স্পেশাল মশলা দিয়ে লেবু চায়ে চুমুক দিতে দিতে ট্রেন যখন হাওড়া পৌঁছলো তখন ঘড়িতে প্রায় 10:30। হাওড়ায় নেমে দীপ্ত প্রথমে ওখান থেকে মেট্রো করে স্প্ল্যানেট এবং সেখান থেকে আবার মেট্রো করে গীতাঞ্জলি মেট্রো স্টেশনে নামল। স্টেশনের বাইরে একটা রিকশাতে উঠে মিনিট 10 পথ অতিক্রম করে বৈষ্ণব ঘাটায় মামার বাড়ির ফ্ল্যাটের সামনে এসে পৌঁছল। তখন ঘড়ির কাঁটা 11টা পেরিয়েছে। রিকশার ভাড়া মিটিয়ে দীপ্ত ওর ব্যাগটা নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে দরজার সামনে এসে ডোরবেল বাজাতেই এই তো কয়েকদিনের জন্য তোমাদেরকে জ্বালাতে চলে এলাম চিনি দিদি। কেমন আছো বলো? খুব ভালো করেছিস, আয় ভেতরে আয়। দীপ্ত একটা মুচকি হেসে ভেতরে ঢুকে কাঁধের ব্যাগটা সোফাতে নামিয়ে একটা চকলেটের বক্স চিনির হাতে তুলে দিয়ে বলল, তুমি তো আর মিষ্টি খাবে না, তাই তোমার জন্য চকলেট এনেছি। হ্যাঁ রে, তুই কতদিন আর আমাকে এভাবে দিদি বলবি বলতো? আমি না তোর মামি? ওই দিদিটা অভ্যেস হয়ে গেছে, চেঞ্জ করা খুব মুশকিল। আর এই নাও, এই মিষ্টির প্যাকেটটা মামার জন্য। বেশি বড় হয়ে গেছিস তাই না? এসব করার কি দরকার ছিল তোর? মার খাবি কিন্তু।
আরে বাবা, সে না হয় তুমি আমাকে পরে মেনে নিও, ঠিক আছে? আচ্ছা, দিদাকে দেখছি না, দিদা কোথায়? দিদা গেছে তার দিদির বাড়ি বেড়াতে, এই তো পরের সপ্তাহেই ফিরবে। ও আচ্ছা। যা যা, দেরি করিস না, তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে স্নান করে ফ্রেশ হয়ে নে, আমি ব্রেকফাস্টটা রেডি করছি। ঠিক আছে। আচ্ছা শোনো না, তুমি মাকে একটু ফোন করে জানিয়ে দাও যে আমি পৌঁছে গেছি। হ্যাঁ, আমি জানিয়ে দিচ্ছি, তুই যা। দীপ্ত রুমে গিয়ে চেঞ্জ করে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর স্নান সেরে ফ্রেশ হয়ে এসে সোফাতে বসল। কিছুক্ষণ পর চিনি একটা প্লেটে এগ টোস্ট, সাথে টমেটো ক্যাচাপ আর দুটো মিষ্টি, সাথে এক গ্লাস জল লাগোয়া সোফার টেবিলটায় নামিয়ে বলল, নে এবার সব খেয়ে নে। কিন্তু কোন সকালে বেরিয়েছিস বলতো? রাস্তায় কিছু খেয়েছিলি? আরে বাবা, এখন আবার এত কিছু কেন? হ্যাঁ, রাস্তায় একটু ঝালমুড়ি আর একটু ওই কোথায়? এত কিছু মোটেই নেই, যেগুলো আছে সব খেতে পারবি। বস, খা চুপচাপ, দুপুরের খাবার খেতে কিন্তু অনেক দেরি আছে। আচ্ছা বেশ, খাচ্ছি। হ্যাঁ রে, তোর বই প্রকাশের অনুষ্ঠানটা কবে আছে? পরশু সকালে। একা যেতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, যেতে পারবো না কেন? দীপ্ত ব্রেকফাস্ট ছেড়ে চিনির সঙ্গে গল্প করতে লাগলেও মনটা পড়ে রইল কেসের দিকে। 2:30 নাগাদ দুপুরের খাবার খেয়ে দেয়ালে লাগানো ঠান্ডা মেশিন থেকে নির্গত শীতল হাওয়ায় একটা লম্বা ভাত ঘুম দিয়ে দীপ্ত যখন উঠল, ঘড়িতে প্রায় 5:30। দীপ্ত মোবাইলটা অন করে দেখল স্ক্রিনে দুটো মিসড কল। দুটো কলই এসেছে সুস্মিতার থেকে। আর সময় নষ্ট না করে সুস্মিতাকে কল ব্যাক করলো। কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা রিসিভ করলো সুস্মিতা। কিরে, তোর তো কোনো পাত্তাই নেই, কোথায় আছিস না কোথায় তুই? এতবার কল করলাম, কল ধরলি না যে? ওহ, এতবার কল করলা? দাঁড়া দাঁড়া, এতবার কল করছিস কেন? আর একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমি কলটা ধরতে পারিনি, সাইলেন্টে ছিল। আচ্ছা, আমি কলকাতায় আছি, আমার ফ্ল্যাটে। তুই কলকাতাতে? কি বলছিস? কাকিমা রাজি হয়ে গেল? কখন এসেছিস? আরে যদি মা রাজি না হতো তাহলে আমি কি করে এখানে আসতাম? হ্যাঁ, আমি তো সকালেই এসেছি। এই বুদ্ধি নিয়ে তুই পুলিশ অফিসার হয়েছিস কি করে বলতো? আচ্ছা, ওসব কথা বাদ দে। মোটামুটি সাউথ সিটিতে ওই 7:15-র মধ্যে চলে এলেই হবে। খুব বড় বড় কথা শিখেছিস না? ঠিক আছে, আমি গ্রাউন্ড ফ্লোরে তোর জন্য ওয়েট করব, টাইমে চলে আসিস। দীপ্ত বেশ কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে নিচে রাস্তায় নেমে এলো। তারপর মিনিট 10 হাঁটা পথ অতিক্রম করে মেন রোডে এসে বাসের অপেক্ষা করতে লাগলো। মিনিট 10 অপেক্ষা করার পর বাস আসতেই দীপ্ত বাসে উঠে পড়ল। উঠতেই দেখলো বাসের সব সিট ফুল। অগত্যা কোনো উপায় না দেখে একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে রইল। কন্ডাক্টর একটু পরেই ভাড়া চাইল। দীপ্ত ভাড়া মিটিয়ে জানিয়ে দিল স্টপেজ সাউথ সিটি মল। বেশ কিছুক্ষণের মধ্যেই বাস 8B বাস স্ট্যান্ড হয়ে সোজা এগিয়ে চলল সাউথ সিটির দিকে। মলের একটু আগে বাস থামিয়ে কন্ডাক্টর ইশারা করল দীপ্তকে নেমে আসতে। দীপ্ত আর কথা না বলে বাস থেকে নেমে হাঁটা দিল মলের দিকে। কয়েক মিনিটের হাঁটাপথ অতিক্রম করে মলে ঢুকে দেখল হোয়াইট শার্ট আর ব্লু জিন্স পরা মাঝারি উচ্চতার একটি মেয়ে গ্রাউন্ড ফ্লোরে মোবাইল হাতে নিয়ে একমনে কিছু একটা দেখছে। দীপ্ত চুপিসারে মেয়েটার কাছে গিয়ে ওর কাঁধে হাত দিয়ে বলল, ধাপ্পা। মা গো, দীপ্ত তুই তুই না কি একটা এখনো পাল্টালি না, একই রকম রয়ে গেলি। তোর সাথে দেখা হলেই তুই এরকমভাবে আমাকে চমকে দিস না। পুলিশ ইন্সপেক্টর সুস্মিতা, সেও নাকি ভয় পেল তাহলে? হ্যাঁ, আরে পুলিশ বলে কি মানুষ না আমি? আমিও ভয় পাই ভাই। তাও ভালো। কেমন আছিস বল? ওই চলে যাচ্ছে, ডিউটি আর বাড়ি, হুঁ, এটাই তো জীবন। তোর কি খবর বল? আমারও ওই একই, চলে যাচ্ছে। তা কতক্ষণ হলো? তোর আসার বেশ কিছুক্ষণ আগে। টাইমের আগে পৌঁছানোটা তো আমার একটা বদ অভ্যাস, জানিসই তো। দেখ দেখ দেখ, পাঞ্চুয়ালিটি। আমি কিন্তু খুব বেশি দেরি করিনি, মাত্র 5 মিনিট। জাগিয়ে চ। শোন, ফুড কোর্টে চল, ওখানে ভালো করে বসে ঠান্ডা মাথায় কথা বলা যাবে। আচ্ছা, তাই চল। কথা মতন সুস্মিতা আর দীপ্ত দুজনেই ফুড কোর্টে গিয়ে বসল। সুস্মিতা মেনু চার্টটা দীপ্তর দিকে ঠেলে দিয়ে বলল, কি খাবি দেখে অর্ডার কর। বাবা, তুই খাওয়াচ্ছিস নাকি? আমি খাওয়াচ্ছি, অত চিন্তা ভাবনা না করে ভালো কিছু অর্ডার কর তো, খুব খিদে পেয়ে গেছে। দীপ্ত সুস্মিতার কথায় একটু ম্লান হেসে ওয়েটারকে ডেকে বলল, এক্সকিউজ মি। বলুন স্যার। আচ্ছা, বলছি আমাদের অর্ডারটা একটু নিন তো। 2 প্লেট
হোয়াইট সস পাস্তা, দুটো দুটো চিকেন স্যান্ডউইচ বলি, হ্যাঁ দুটো চিকেন স্যান্ডউইচ, আর হ্যাঁ দুটো চকলেট অরিও মিল্কশেক। থ্যাংক ইউ স্যার। আর কিছু? ও হ্যাঁ, আর একটা জল, ব্যাস এইটুকুই, আর কিছু না। স্যার, অর্ডারটা টেবিলে আসতে মিনিট 20 সময় লাগবে। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা স্যার। ওয়েটার অর্ডার নিয়ে চলে যেতেই সুস্মিতা বলল, দীপ্ত, ব্যাপারটা খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে রে। আমার মাথায় তো কিছুই আসছে না যে কি করব। বড্ড দিশাহীন লাগছে। ছেলেগুলোর বাবা মা প্রতিদিন থানায় আসছে একটা আশা নিয়ে যে যে তাদের হারিয়ে যাওয়া ছেলেগুলোর একটা খবর তারা পাবে, কিন্তু তাদেরকে আমি কোনো উত্তর দিতে পারছি না। এবার বলতো, তোর কি কারোর ওপর কোনো সন্দেহ হয় বা কিছু সন্দেহজনক কি লক্ষ্য করেছিস? আরে বাবা, সন্দেহটা করব কার ওপর? আমরা ওখানকার স্থানীয় লোকজনদের জিজ্ঞেস করেছি, কিন্তু কিন্তু কেউই তো ওই 3টে ছেলের খোঁজ দিতে পারেনি। তবে এই কেসে একটা কমন ফ্যাক্টর রয়েছে, সেটা হলো এই 1 মাসের ব্যবধানে যে 3টে ছেলে মিসিং হয়েছে, তাদের প্রত্যেককেই মিসিং হওয়ার দিন ওই ওই বৈষ্ণবঘাটা মিনি বাস স্ট্যান্ডের আশেপাশে শেষবারের মতন বিকেলে দেখা গিয়েছিল। তারপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা ফোন ট্রেস করার চেষ্টাও করেছি, কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হয়নি। স্ট্রেঞ্জ, আমি এই বিষয়টাই বুঝতে পারছি না। দেখ, আমার মনে হয় ব্যাপারটা কিডন্যাপিং নয়। সেরকম কিছু হলে এতক্ষণ তাদের বাবা মায়ের কাছে নিশ্চয়ই একটা থ্রেট কল বা মেসেজ কিছু একটা যেত। সেটা যখন যায়নি, তখন ব্যাপারটা আরও আরও চিন্তা করার মতো, আরও গভীর কিছু। আমি যে ব্যাপারটা ভাবিনি সেরকম নয়। আমি এই জিনিসটা ওদের বাবা মায়েদের জিজ্ঞেস করেছি যে তাদের কাছে কোনো থ্রেট কল বা মেসেজ এসেছে কিনা, কিন্তু তারা আমার প্রশ্নের জবাবে বারংবার একই উত্তর দিয়েছে যে তারা সেরকম কিছু পায়নি। ইভেন আমি মিসিং হওয়া ছেলেগুলোর বাবা মায়েদের এটাও জিজ্ঞেস করেছি যে তাদের কারোর সাথে বা তাদের ছেলেদের সাথে অন্য কারোর কোনো সূক্ষ্ম বিষয় নিয়েও ঝামেলা হয়েছিল কিনা, কিন্তু প্রত্যুত্তরে তারা আমাকে এটাই বলেছে যে তাদের সাথে বা তাদের ছেলেদের সাথে কারো কোনো দিন কোনো বিষয়ে নাকি ঝামেলা হয়নি। আর এই ব্যাপারটাই না আমাকে সব থেকে বেশি ভাবাচ্ছে। ভাবনাটা খুব স্বাভাবিক। জলজ্যান্ত 3টে ছেলে 1 মাসের ব্যবধানে একই এলাকা থেকে কর্পূরের মতো উবে গেল। ব্যাপারটা কিন্তু একদম সুবিধাজনক বলে মনে হচ্ছে না। আমি একটা জিনিস ভাবছি, জানিস, যে ছেলেগুলো আদৌ জীবিত আছে তো? ঠিক বলেছিস তুই। শোন, জল কতটা গভীর সেটা জলে নেমেই বোঝা যাবে। ডাঙায় বসে সেটা গেস করা বৃথা। আচ্ছা শোন, এবারে আমার কথাটা মন দিয়ে শোন। তোকে কয়েকটা কথা বলে দিই। তুই যেখানেই যাস না কেন, তোর লাইভ লোকেশন সব সময় আমাকে শেয়ার করবি। কোনো জায়গায় একা যাবি না। তুই আমাকে হেল্প করতে এসে যদি নিজে বিপদে পড়িস, তোর যদি কোনো একটা ভালো মন্দ কিছু হয়ে যায়, বিশ্বাস কর আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আর হ্যাঁ, যদি কিছু সন্দেহজনক লক্ষ্য করিস তৎক্ষণাৎ আমাকে জানাবি। আর একটা কথা, আমি তোর প্রোটেকশনের জন্য আগে থেকে বলে রেখেছি। ও হ্যাঁ, একটা কথা, তুই 3টে ছেলের ছবি আমাকে পাঠিয়েছিস, এবার বাকি ডিটেলসগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে। আজকে রাতের মধ্যেই একটা কাজ কর, আমার প্রোটেকশনের কোনো দরকার নেই। আর এত চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না। ওয়েটার দীপ্ত আর সুস্মিতার কথা মতো প্লেটে খাবারটা সার্ভ করে ওখান থেকে চলে যেতেই সুস্মিতা বলল, দীপ্ত, একটা জিনিস দেখেছিস? কি জিনিস? আমরা যে এতক্ষণ ধরে কথা বলছি, আমাদের পেছনের টেবিলে বসা মেয়েটা আমাদের বলা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু দেখ, মেয়েটার মুখটা কিন্তু পরিষ্কার করে বোঝা যাচ্ছে না, তাই না? ওড়না দিয়ে ঢেকে রেখেছে। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না? ও আমি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করেছি। হ্যাঁ, কিছু কিছু পাবলিক এরকম হয় যে লোকের কথাবার্তা শুনতে আনন্দ পায়, বাদ দে না। খাওয়া দাওয়া শেষ করে বিল পেমেন্ট করে ফুড কোর্ট থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে ওরা দাঁড়ালো। দীপ্ত দেখল সুস্মিতা হঠাৎ করেই কেমন যেন চুপচাপ হয়ে গেছে। চোখটা একটু কপালে তুলে হাত দিয়ে সুস্মিতার মাথায় একটা টোকা মেরে বলল, কিরে, চুপ করে গেলি কেন? কি হয়েছে? না রে, কিছু হয়নি।
ফুড কোর্টের ওই ব্যাপারটা নিয়ে ভাবছিস তো? সেটাই ভাবছি। তুই যতটা সহজে ব্যাপারটা উড়িয়ে দিলি, আমি কিন্তু ততটা সহজে ব্যাপারটা উড়িয়ে দিতে পারছি না। মেয়েটার চোখের চাহনিটা কেমন যেন একটা বড্ড বড্ড সন্দেহজনক। আমরা যতক্ষণ ওখানে বসে কথা বললাম, মেয়েটা আমাদের দিকে তাকিয়েছিল, আমাদের আমাদের সব কথা শুনেছে। তুই এখনও ওই মেয়েটাকে নিয়ে পড়ে আছিস? শোন, আমার কথা শোন, কেসটা কীভাবে সলভ করব সেটা নিয়ে ভাব। তুই আমাকে আজকে রাতটা একটু ভাবার সময় দে। কালকে সকাল থেকেই যা করার করব। কথায় কথায় জিজ্ঞেস করা হয়নি রে, কাকু কাকিমা কেমন আছেন? এসে থেকে শুধু দেখ আমরা কেস নিয়েই পড়ে আছি। বাবা মা দুজনেই ভালো আছে। এই তোকেও তো জিজ্ঞেস করা হয়নি, মানে আঙ্কেল আন্টির শরীর কেমন আছে? আগের থেকে ভালো? 2 বছর প্রায় হয়ে গেছে তুই বাড়ি আসিসনি। সময় করে এবার একটু বাড়িতে আয়, একটু ঘুরে যা। মা প্রায় বলে তোর কথা। আসলে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই রে। বাবার ওই গত সপ্তাহে ভাইরাল ফিভার হয়েছিল, এখন যদিও ভালো আছে। আর হ্যাঁ, সেটেল হচ্ছিস কবে? এখনও দেরি আছে বছর 2-1। তাড়াতাড়ি বিয়েটা করতো এবার। আর কত দেরি করবি? অনেক দিন কবজি ডুবিয়ে ভোজ খাইনি। হ্যাঁ, ওরা দুজনে এসকালেটারের দিকে এগোতে যাবে, এমন সময় তাড়াহুড়ো করে একটা মেয়ে দীপ্তকে ধাক্কা দিয়ে এগোনোর মুহূর্তে মেয়েটির হাতে থাকা ব্যাগটা মেঝেতে পড়ে যেতেই ব্যাগ থেকে একটা প্যাকেট বেরিয়ে এলো। দীপ্ত বলল, আরে এই যে ম্যাডাম, এই যে আপনাকে বলছি। দীপ্তর কথাটা শুনে মেয়েটা দাঁড়িয়ে পড়ল। ওহ, এত তাড়াহুড়ো কিসের ম্যাডাম? একটু দেখে শুনে চলুন না। আপনার হাতে থাকা ব্যাগটা যে পড়ে গেছে সে খেয়াল আছে? থ্যাঙ্কস, পরেরবার থেকে খেয়াল রাখবো। ওদের দিকে না তাকিয়ে কথাটা বলে আলতো করে পিছনে ফিরে দীপ্তর হাত থেকে ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি এসকালেটারের দিকে নিচে নেমে নিমেষের মধ্যে কোথায় ভ্যানিশ হয়ে গেল মেয়েটা। দুজনেই এসকালেটারের সামনে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। দীপ্ত বলল, মেয়েটা কিন্তু ভারী অদ্ভুত না? কিরম অভদ্র টাইপ, একবার ফিরেও তাকালো না। তুই শুধু এটা লক্ষ্য করলি? হ্যাঁ, কেন? তুই কি আবার এক্সট্রা কিছু লক্ষ্য করলি নাকি? এই মেয়েটাই সেই ফুডকোর্টের মেয়েটা যে এতক্ষণ ধরে আমাদের সব কথা শুনছিল। মেয়েটা যে চেয়ারটাতে বসেছিল ঠিক তার নিচে এই ব্যাগটা রাখা ছিল, লক্ষ্য করেছিলি? সেটা তো দেখিনি। হেরে, তুই এত সব কখন দেখলি? এই জন্য বলে একটু চোখ কান খোলা রাখতে হয়। মলে তো খুব একটা ভিড় নেই যে কাউকে ধাক্কা মেরে এগিয়ে যেতে হবে। পুরো ব্যাপারটাই ইচ্ছাকৃত। আচ্ছা, তুই এতটা শিওর হচ্ছিস কি করে? হ্যাঁ, এটা যে সেই মেয়েটা? তুই তো মেয়েটার মুখটা ভালো করে দেখিসনি। হ্যাঁ, তবে একটা ব্যাপার আমারও মনে হলো যে মেয়েটা যেন ইচ্ছে করেই ধাক্কা মারলো। এবার কেন সেটা ঠিক। আরে সেটা তো আমিও ভাবছি। ওই মেয়েটার ব্যাগটা থেকে একটা প্যাকেট মাটিতে পড়ে গেছিল, আর তুই যখন প্যাকেটটা কুড়িয়ে ব্যাগে ঢুকিয়ে মেয়েটাকে ফেরত দিলি, তখন কি বুঝতে পেরেছিলি যে প্যাকেটটার ভেতরে কি থাকতে পারে? ভারী কিছু তো ছিল না প্যাকেটটাতে, খুব হালকা কোনো একটা জিনিস মনে হলো। এই বাই দ্য ওয়ে, তুই এসব জিজ্ঞেস করছিস কেন? না না না, কিছু না কিছু না, বাদ দে বাদ দে। আর কোনো কথা না বলে দীপ্ত আর সুস্মিতা দুজনেই মল থেকে বেরিয়ে এলো। এই রে, আচ্ছা চল, আমি আসি এবার। আমাকে এবার বাস ধরতে হবে। তুই কিসে যাবি? আমি একবার থানা হয়ে তারপর বাড়ি যাব, না হলে আমি তোকে ড্রপ করেই দিতাম। আরে ইটস ওকে, আমি যেতে পারবো ঠিক। সুস্মিতা বেরিয়ে যেতেই দীপ্ত রাস্তাটা ক্রস করে উল্টো দিকে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো। প্রায় ঘড়ি ধরা মিনিট 20 পর বাস এলো। দীপ্ত উঠে পড়ল বাসে। প্যাচপেচে গরমে বাসের ভেতর প্রাণ ওষ্ঠাগত হবার জোগাড়। তার উপর বসে দাঁড়িয়ে থাকা যাত্রীদের কোলাহল, ধাক্কাধাক্কি, রাস্তার চারপাশে গাড়ির হর্নের জোরালো শব্দ, সব মিলিয়ে একটা দম বন্ধ করা পরিবেশ। বাস ধীরে ধীরে যানজট ঠেলে এগিয়ে যেতে লাগলো নিজ গন্তব্যের দিকে। প্রায় মিনিট 25 পরে নির্দিষ্ট স্টপেজে দীপ্ত নেমে পড়ল। মেন রোড ক্রস করে একটা ছোট্ট রাস্তায় এসে উঠল। রাস্তার বাঁদিকে বাচ্চাদের খেলার একটা মাঠ, আর ডান পাশে রয়েছে বেশ কয়েকটা বাড়ি, আর তার নিচেই রয়েছে বাড়ির লাগোয়া কিছু দোকান। দীপ্ত এর আগেও যখন এখানে এসেছে, রাস্তাটা সচরাচর এতটা অন্ধকার থাকে না, কিন্তু আজ যেন একটু বেশি অন্ধকার। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিরাট ল্যাম্পপোস্টের লাইটটাও দপদপ করছে। সামনের দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে। রাস্তার উপরে বাড়ির বারান্দা থেকে যে আবছা আলো এসে পড়ছে,
সেটা অন্ধকার কাটানোর জন্য যথেষ্ট নয়। অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে দীপ্ত যখন এসব আকাশকুসুম চিন্তা করছে, হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। ফোনটা অন করে দেখলো মা কল করছে। হ্যাঁ বলো। কোথায় আছিস? এই একটু আগে সাউথ সিটি গিয়েছিলাম, বাড়ি ফিরছি। কেন? 9:30 বাজতে চললো, এখনো বাড়ি ফিরিসনি? চিনি কত চিন্তা করছে জানিস? আরে এই তো অ্যাপার্টমেন্টের সামনেই এসে গেছি, আর 2 মিনিটে পৌঁছে যাব। তাড়াতাড়ি যা, আমি ফোনটা রাখলাম। একজোড়া পায়ের শব্দ শুনতে পেয়ে কলটা কেটে দীপ্ত একবার পিছনে ফিরে তাকালো। নিজের মনেই বলল, কেন জানি না মনে হচ্ছে কেউ যেন আমাকে ফলো করে চলেছে কন্টিনিউয়াসলি। সত্যি কি কেউ ফলো করছে, নাকি নাকি পুরোটাই আমার ভুল মনের? কিন্তু আমি যে স্পষ্ট পায়ের শব্দ পেলাম, কিন্তু এখানে তো কেউ কোথাও নেই। থাকলে দেখতে পেতাম নাকি? দীপ্ত আর না দাঁড়িয়ে দ্রুত হাঁটার গতি বাড়িয়ে দিল, আর মিনিট 2-3-এর মধ্যেই অ্যাপার্টমেন্টের মেইন গেটের কাছে এসে আবার একবার পিছনে ফিরে দেখল, না, কাউকে দেখতে পেল না। সিঁড়ি দিয়ে উঠে ডোরবেল বাজাতেই চিনি দরজা খুলল। কিরে, এত দেরি করলি কেন? জানিস আমার কত চিন্তা হচ্ছিল। তোকে বারবার বললাম বেরোনোর আগে দেরি করিস না। আর ইয়ার বলো না, দেরি করতাম না আমি। মল থেকে বেরিয়ে 20 থেকে 25 মিনিট ওয়েট করতে হলো, তারপর রাস্তায় জ্যাম, সব মিলিয়ে কি করবো বলে দেরি হয়ে গেল একটু। ঠিক আছে, যা হাত মুখ ধুয়ে নে, আর দেরি করিস না কিন্তু। দীপ্ত তাড়াতাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে রুমের ভেতরে গিয়ে মামা মামির কাছেই পৌঁছতেই মামা বলল, তার মানে কলকাতার রাস্তাঘাটটা ভালোই চিনে গেছিস, কি বলিস? হ্যাঁ মানে ওই আর কি। খুব ভালো কথা, কিন্তু চিনি যে তোকে বলে দিল বেশি রাত না করতে, তাও দেরি করলি যে, কি ব্যাপার? না, লেট করিনি আসলে। মল থেকে বেরিয়ে 20-25 মিনিট ওয়েট করতে হলো, তারপরে আসতে গিয়ে একটু লেট হয়ে গেল। সেসব তো বুঝলাম, তোকে যে এত কথা বলছি তার যথেষ্ট কারণ রয়েছে। আমাদের এই এরিয়া থেকে গত 1 মাসের ব্যবধানে 3টে ছেলে মিসিং হয়েছে। তাদের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি, জানিস তো। প্রায় দিন পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করেই যাচ্ছে। কাল থেকে যদিও বা একা একা ঘুরতে যাস, একদম রাত করবি না, মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে, তাই হবে। চল, খেয়ে নেবি, অনেক রাত হয়ে গেছে। চলো। পরের দিন সকালবেলা দীপ্ত যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে প্রায় 9:45। বালিশের পাশে রাখা ফোনটা চেক করে দেখল 2টো মিস কল রয়েছে। দুটোই এসেছে সুস্মিতার থেকে। সময় নষ্ট না করে বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এলো। চিনি বলল, কিরে, ঘুম ভাঙলো? হ্যাঁ, একটু আগেই। এই বলছি দিদি, আমাকে একটু বেরোতে হবে। আরে ব্রেকফাস্টটা তো করবি নাকি? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। এই মামা কোথায়? দেখছি না সকাল থেকে। সে রেডি হয়ে কখন বেরিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। তুই একটু বস, হ্যাঁ, আমি ব্রেকফাস্টটা নিয়ে আসছি। দীপ্ত ব্রেকফাস্ট শেষ করে রেডি হয়ে অ্যাপার্টমেন্টের মেন গেটের সামনে আসতেই কেয়ারটেকার বলল, একটু দাঁড়ান, কিছু কথা ছিল। আমাকে ডাকছেন? কি ব্যাপার বলুন তো? আপনি কাল রাত্রিরে ভেতরে যাওয়ার পর একটা মেয়ে আপনার ব্যাপারে জিজ্ঞেস করছিল। আপনি কোথায় থাকেন, কার বাড়ি এইছেন, কেন এইছেন, এইসব জিজ্ঞেস করছিল? তা আমাকে নিয়ে জিজ্ঞেস করছিল কেন? সেটা তো বলতে পারবো না। আমি মেয়েটার নাম জিজ্ঞেস করলাম তো মেয়েটি নিজের নাম বললে না। আচ্ছা, মেয়েটাকে কেমন দেখতে সেটা বলতে পারবেন কি? না, আসলে অন্ধকার ছিল তো, তাই মুখখান ঠিক ভালো করে বুঝতে পারিনি। তাছাড়া মেয়েটার মুখখানা ওড়না দিয়ে ঢাকা ছিল। আচ্ছা, আপনি কি আমাকে নিয়ে কিছু বলেছেন? আর মেয়েটি যে সমস্ত ডিটেলস আপনার কাছ থেকে জানতে চেয়েছে, আপনি কিছু বলেননি তো? না, আমি সেইভাবে কিছু বলিনি। আপনি শুধু কার বাড়ি এসেছেন শুধু সেইক্ষণ বলেছি। ওহ গড, মানে আমার কিছু বলার নেই। একজন অপরিচিত লোক আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করলো আর আপনি সবটা বলে দিলেন। মানে আপনি এত রেগে যাচ্ছেন কেন বলেন তো? রাগার মতোই কথা। যাকে, তা আপনাকে যে মেয়েটি আমার ব্যাপারে জিজ্ঞেস করছিল সে কোন দিকে গেছে আপনি দেখেছেন কি? না, আমি তো সেই সব কিছু জিজ্ঞেস করার সময় পাইনি। তার আগেই তো মেয়েটা চলে গেল। বাহ, খুব ভালো। আপনি মেয়েটার মুখটাও দেখেননি। আপনাকে কিছু বলাই বৃথা। কথাগুলো বলে গজগজ করতে করতে দীপ্ত অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে বাইরে রাস্তার দিকে এগিয়ে গেল।
হঠাৎ মোবাইলটা বেজে উঠতেই ফোনটা রিসিভ করে দেখলো সুস্মিতা কল করেছে। কি গোয়েন্দা মশাই, ঘুম ভেঙেছে? আর ঘুম, সকাল সকাল যা কাণ্ড হলো। কি হয়েছে রে, তাড়াতাড়ি বল। তুই তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আসলে ঘটনাটা হয়েছে কালকে রাতে। আরে বাবা, কি হয়েছে সেটা বল। কাল যখন মল থেকে অ্যাপার্টমেন্টে ফিরছিলাম তখন ওই ওয়েট করছিলাম না, কন্টিনিউয়াসলি একটা মেয়ে আমার দিকে তাকিয়েছিল। একটা সেকেন্ডের জন্য চোখের পলক ফেলেনি। কি বলছিস কি? ওই মেয়েটা তুই যে বাসে উঠেছিলিস সেটাতে ছিল নাকি? তবে আর বলছি কি, আরও শোন। তারপর যখন বাস থেকে নেমে মেন রোড ক্রস করে ওই ছোট রাস্তায় উঠে মামার অ্যাপার্টমেন্টে ঢুকলাম, তখনও মেয়েটা কোথাও যেন একটা ছিল, অতটা আমি খেয়াল করিনি। আমি নিজের মতোই যাচ্ছিলাম। হঠাৎ কিছুটা রাস্তা আসার পর আমার মনে হলো কেউ যেন আমাকে ফলো করছে। আনফর্চুনেটলি কাউকে দেখতে পেলাম না। দীপ্ত, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে, তুই একটু সাবধানে থাক। আগে পুরো কথাটা শোন। একটু আগে যখন অ্যাপার্টমেন্ট থেকে বেরোলাম তখন কেয়ারটেকার আমাকে কি বললো জানিস? কালকে রাতে নাকি একটি মেয়ে আমার ব্যাপারে কিছু জানতে চাইছিল, যেমন কোথায় থাকি, কার বাড়িতে এসেছি। কেয়ারটেকার কিছুটা বলে দিয়েছিল বটে মেয়েটাকে। এবার আমি যখন জিজ্ঞেস করলাম যে মেয়েটির মুখ দেখতে পেয়েছে কি না, তখন সে বলল নাকি মেয়েটি নিজের মুখ ওড়না দিয়ে ঢেকে রেখেছিল। ইভেন মেয়েটির নাম ধাম কিছুই বলেনি। এরপর আমার কথা বিশ্বাস হলো তো? আমি তোকে আগেই বলেছিলাম না যে মেয়েটাকে আমার ঠিক সুবিধের লাগছে না। তুই একটু সাবধানে চলাফেরা কর। দেখ, সত্যি বলতে আমি নিজেকে নিয়ে চিন্তা করছি না। আমি 2 দিন পর এখান থেকে চলে যাব। আমার ভয় লাগছে মামা মামিকে নিয়ে রে। আমার জন্য ওদের না কোনো বিপদ হয়। আরে বাবা, এত চিন্তা করিস না। আচ্ছা, এবার বল তো আমার বাড়ি তুই কবে আসছিস? সেটা আমি তোকে জানিয়ে দেবো। তোকে যে আমি কাল বললাম ছেলেগুলোর ছবি আর ডিটেলস আমাকে হোয়াটসঅ্যাপ করতে, বেমালুম ভুলে গেছিস বল? এই ভেরি সরি রে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি পাঠা। সুস্মিতা মিসিং হওয়া 3টে ছেলের ডিটেলস ছবি দীপ্তকে হোয়াটসঅ্যাপ করে বলল, দেখ, ফোনটা চেক কর, তোকে ছবি আর সমস্ত ডিটেলস পাঠালাম। এবার তুই তোর মতন করে খোঁজ কর, আর একদম চিন্তা করিস না। দীপ্ত কলটা কেটে ফোনটা পকেটে রেখে আবার হাঁটতে শুরু করলো। ছোট রাস্তা পেরিয়ে দীপ্ত মেইন রোডে উঠে এসে মনে মনে বলল, সবটা ভীষণ কনফিউজিং লাগছে। কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কিছুই মাথায় আসছে না। সন্দেহটা কার উপরে করব? সবার প্রথমে খুঁজে বের করতে হবে যে ওই মেয়েটাকে। আমার মন বলছে ওই মেয়েটা, একবার ধরতে পারলে মেয়েটাকে একটা ক্লু ঠিক পাওয়া যাবে। আমি বরং এখানকার আশেপাশের লোকজনকে একবার জিজ্ঞেস করে দেখি, যদি কিছু জানতে পারি। দীপ্ত আশেপাশের লোকজনের কাছে ওই মিসিং হওয়া 3টে ছেলের ব্যাপারে জানতে চাইল, কিন্তু কেউই সেভাবে কিছু বলতে পারল না। হাঁটতে হাঁটতে বৈষ্ণবঘাতা মিনি বাস স্ট্যান্ডের সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়ে নিজের মনে মনেই ভাবল, এমন একটা লোককে পেলাম না যে কিছু জানে। কি যে করি? ও গড, প্লিজ হেল্প মি। হঠাৎ দীপ্তর ফোনটা বেজে উঠতেই পকেট থেকে বার করে দেখলো সুস্মিতা কল করছে। হ্যালো, হ্যাঁ বল। আমি একটা স্কেচ আর্টিস্টকে থানায় ডেকেছিলাম ওই মেয়েটার একটা ছবি আঁকানোর জন্য। দেখ, এই কাজটা পুরোটাই সন্দেহ আর অনুমানের ভিত্তিতে করছি। তবে কোথাও গিয়ে এটা আমার মনে বারবার স্ট্রাইক করছে, আমাদের দেখা ওই মেয়েটা কোনো না কোনোভাবে এই কেসটার সাথে যুক্ত। তোকে আমি ছবিটা হোয়াটসঅ্যাপে শেয়ার করলাম, দেখ। এই কথাটা কিন্তু খুব ভুল বলিসনি। এই সেম জিনিসটা আমারও মনে এসেছিল যে মেয়েটাকে খুঁজবো কেমন করে। সেটাই হলো বড় কথা। দেখ, সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে মেয়েটা এই এলাকার আশেপাশেই থাকে, আর মল থেকে অ্যাপার্টমেন্ট অবধি আমাকে কেনই বা ফলো করবে? দীপ্ত, আমার কিন্তু তোর জন্য সত্যি খুব চিন্তা হচ্ছে রে। তুই একটু সাবধানে থাক প্লিজ। আর কাইন্ডলি বারবার বলছি, যেখানে যাচ্ছিস আমাকে তোর লাইভ লোকেশনটা অন্তত শেয়ার করিস। ও দাদা, শুনছেন? একটা অপরিচিত কণ্ঠস্বর শুনে পিছনে ফিরে তাকালো দীপ্ত। সুস্মিতাকে বলল, এই শোন না, বলছি কলটা এখন কাটলাম। হ্যাঁ হ্যাঁ, বলুন, কি ব্যাপার? আপনাকে এই চকলেটের প্যাকেটটা আর চিঠিটা একজন দিতে বলল। আমাকে? কে দিতে বললো? আর আপনি কে?
আমাকে শুধু এটুকু বলা হলো যে আপনাকে যেন চকলেটের প্যাকেটটা আর এই চিঠিটা দিয়ে আসি। এর থেকে বেশি আমি কিছু জানি না। আমি আসি। আরে দাঁড়ান আগে দেখি কি দিয়েছে, কে আপনি? দীপ্তর কথা শেষ হতে না হতেই মেয়েটা ওখান থেকে চলে গেল। দীপ্ত চিঠিটা খুলে দেখল দুটো লাইন লেখা রয়েছে। চকলেট খেতে খেতে বাড়ি ফিরে যাও খোকা। কে, কেন, কিসের জন্য মিসিং হয়েছে এসব খুঁজে বার করা তোমার কম্য নয়। আজকের বিকেলটা সময় দিলাম, বিকেলের পর এখানে দেখলে মারা পড়ে যাবে। মেয়েটিকে আর কোথাও দেখতে পেল না দীপ্ত। দীপ্ত সাথে সাথে কল করে সুস্মিতাকে পুরো ঘটনাটা বিস্তারিত বর্ণনা করল। দীপ্ত ওর হাতে থাকা চকলেটটা ছুঁড়ে ফেলে দিল ড্রেনে, আর থ্রেট নোটটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিল রাস্তায়। তারপর ধীরে ধীরে পা বাড়ালো অ্যাপার্টমেন্টের দিকে। অ্যাপার্টমেন্টে এসে কোনো দিকে না তাকিয়ে সোজা উপরে উঠে ডোরবেল বাজাতেই চিনি দরজা খুলল। কিরে, তুই কোথায় ছিলিস বলতো? কখন বাড়ি থেকে বেরিয়েছিস? এত দেরি করলি কেন? এই দূরে না, আশেপাশেই ছিলাম। এতক্ষণ ধরে? ওই একটু মার্কেটে ঘুরে দেখছিলাম আর কি। একটু দেরি হয়ে গেল গো। আচ্ছা ঠিক আছে, যা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে আগে। হুম। এই শোন না, আজকে বিকেলে সিনেমা দেখতে যাব। তাড়াতাড়ি স্নান টান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নে তো। তোর মামা মোটামুটি 4:30-র মধ্যে চলে আসবে। 6টা থেকে কিন্তু শো টাইম। জো হুকুম। আচ্ছা আমি আসছি। ওই দিন বিকেলে দীপ্ত ওর মামা মামির সাথে রেডি হয়ে বেরিয়ে পড়ল সিনেমা দেখতে যাওয়ার জন্য। তিনজনে মেইন রোডে এসে বাসের জন্য ওয়েট করতে লাগলো। দীপ্ত বলল, আচ্ছা বলছি, তোমরা একটু দাঁড়াও, আমার খুব জল তেষ্টা পেয়েছে, একটা জলের বোতল নিয়ে আসি। আচ্ছা যা, সাবধানে রোড ক্রস করবি। হ্যাঁ দিদি, এই তো সামনেই দোকান আছে। দাদা বলছি একটা জলের বোতল দিন তো। হ্যাঁ দিচ্ছি। এই যে ভাই, এই না 20 টাকা। দীপ্ত দাম মিটিয়ে জলের বোতলটা সাথে করে দোকান থেকে বেরিয়ে রোডটা জাস্ট ক্রস করতে যাবে, এমন সময় একটা সাদা 4 চাকা গাড়ি দীপ্তর দিকে দুরন্ত গতিতে ছুটে আসতে দেখে চিনি চেঁচিয়ে উঠল। দীপ্ত! দোকানের লোকটা হাত ধরে দীপ্তকে পেছনে টেনে নিল এক ঝটকায়। আর কয়েক মিলি সেকেন্ডের মধ্যে গাড়িটা দুরন্ত গতিতে সেখান থেকে বেরিয়ে গেল। রোডের অপর প্রান্তে ওর মামা মামি স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই তোমার লাগেনি তো? না না না, ঠিক আছে। আপনি না থাকলে হয়তো একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। এটা কলকাতা বাবু, এখানে কিছু এই লোকজন আছে যারা এই অন্যের প্রাণের তোয়াক্কা না করে এমন বেপরোয়াভাবে গাড়ি চালায়। যাই হোক, এই রাস্তা একটু সাবধানে পার হয়েও, হ্যাঁ দেখে শুনেছ। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। দীপ্ত রাস্তাটা ক্রস করে ওর মামার কাছে এসে দাঁড়াতেই চিনি বলল, এ কি, এরকম ভাবে কেউ রাস্তা পার হয়? গাড়িটা যদি তোকে ধাক্কা মারতো কি হতো তুই ভেবে দেখেছিস? কি কোথাও লাগেনি তো? আরে আমার লাগেনি, আমি একদম ঠিক আছি। এ দেখো, কোথাও লাগেনি। হ্যাঁ এটা ঠিক, দুর্ঘটনা একটা বড় হতে পারতো, কিন্তু লোকটা ঠিক সময় আমাকে টেনে নিয়েছে। গাড়িটা কিন্তু আমাকে ইন্টেনশনালি ধাক্কা মারতে চেয়েছিল। ও কিন্তু ঠিক কথাই বলেছে চিনি। আমি কিন্তু অনেকক্ষণ ধরেই দেখছিলাম ওই সাদা গাড়িটা ছিল ওখানে। দীপ্ত দোকান থেকে বেরিয়ে রোডে আসতেই ঘটনাটা ঘটলো। আমি তবে একটা জিনিস বুঝতে পারছি না, ওকে ইচ্ছাকৃতভাবে কেউ কেন ধাক্কা মারতে চাইবে। সেটা আমিও ভেবেছি মামা। যাই হোক, এত কিছু ভেবে লাভ নেই, যেটা হবার সেটা তো হয়ে গিয়েছে। আরে এই তো বাস এসে গেছে, টাইমে পৌঁছতে না পারলে শো শুরু হয়ে যাবে। বাস এসে পড়তে উঠে পড়ল ওরা। দীপ্ত সমস্ত রাস্তা একটা জিনিসই ভাবতে লাগলো, এই 1.5 দিন আমার সাথে যা যা ঘটে চলেছে সবটাই ভীষণ কাকতালীয়, নাকি প্রত্যেকটা ঘটনা একে অপরের সাথে জড়িয়ে থাকতে পারে। সেটা কাল রাতের শপিং মলে ওন্না দিয়ে মুখ ঢাকা মেয়েটা আমাকে ফলো করা হোক, কেয়ারটেকারকে আমার ব্যাপারে জিজ্ঞেস করা হোক, সকালের থ্রেট চিঠিটা পাওয়া হোক, বা এই অ্যাক্সিডেন্ট, কোথাও না কোথাও একটা গণ্ডগোল আছে। কোথাও গিয়ে দীপ্তর মনে একটা আবছা ভয়ের দানা বাঁধতে শুরু করেছে। ওর মামা মামির সাথে সিনেমা দেখে ঘরে ফিরল তখন ঘড়িতে প্রায় 9:45। পরের দিন সকালবেলা যখন সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, চিনি বলল, তুই একা একা যেতে পারবি অতটা রাস্তা? আমি যাব তোর সাথে। আরে না না, এ বাবা, এই রোদের মধ্যে তোমাকে আর বেরোতে হবে না,
দেখো, অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু আমি তো বাচ্চা নই, আমি ঠিক যেতে পারবো। চিনির সাথে কথা শেষ করে দীপ্ত রেডি হয়ে বেরিয়ে পড়ল। প্রথমে কিছুটা হেঁটে, তারপর একটু দূরে রিকশাতে চেপে গীতাঞ্জলি মেট্রো স্টেশনের বাইরে এসে নামল। তারপর স্টেশনে ঢুকে টিকিট কেটে অপেক্ষা করতে লাগলো মেট্রোর জন্য। নির্দিষ্ট সময় মেট্রো এলে প্রায় আধ ঘন্টার পথ অতিক্রম করে যখন সেন্ট্রাল মেট্রো স্টেশনে নামল, ঘড়ির কাঁটা 11টার ঘর পেরিয়েছে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দীপ্ত কয়েক মিনিটের হাঁটা পথ অতিক্রম করে নির্দিষ্ট লোকেশনে পৌঁছে গেল। এরপর অনুষ্ঠান শেষ করে যখন সেন্ট্রাল থেকে আবার মেট্রো ধরে গীতাঞ্জলি মেট্রো স্টেশনে নামল, ঘড়িতে প্রায় 3টে। স্টেশন থেকে বেরিয়ে দীপ্ত রিকশার জন্যই হাঁটছিল। হঠাৎ এক্সকিউজ মি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি, এই যে এদিকে দেখুন, একটু শুনবেন প্লিজ। পিছনে ফিরে তাকাতেই চমকে উঠল, তারপর একটু ধাতস্থ হয়ে বলল, আপনি সেই শপিং মলের, রাইট, আপনি শপিং মলের সেই মেয়েটা না? ইভেন আপনি আমাকে ফলো করে অ্যাপার্টমেন্ট পর্যন্ত গিয়েছিলেন। এই ব্যাপারটা কি বলুন তো? ফলো করতে করতে যেখানে খুশি চলে যাচ্ছেন, আর একটু ডিটেলস জানতে চাইছেন, কী চান আপনি? হ্যাঁ, আমি সেই গুণধর্মে যে আপনাকে শুধু শপিং মল নয়, ইভেন পরশু রাতে আপনার ফেরার সময় বাসে আর রাস্তাতেও ফলো করেছি। না না না, আপনি আমাকে ফলো করছেন, তার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। সেটা কি আপনি আমাকে এই মুহূর্তে বলবেন? দেখুন, আপনি কে, এখানে কেন এসেছেন তা আমি জানি। ও রিয়েলি? তো আপনি কি জানেন সেটা আমাকে একটু বলুন তো। আপনার নামটা কি? সব কথা কি এখানে দাঁড়িয়েই শুনবেন? আপনি যে জন্য এখানে এসেছেন, যদি আপনি চান আমি কিন্তু আপনাকে সাহায্য করতে পারি সেই বিষয়ে। শুধু এইটুকু বলতে পারি, আমি জানি যে ওই 3টে ছেলে এই মুহূর্তে ঠিক কোথায় আছে। হ্যাঁ, তা আপনি যখন জানেন তখন সেটা পুলিশকে বলছেন না কেন? ওসব অনেক কথা রয়েছে। এই মুহূর্তে এই জায়গাটা অন্তত আমাদের জন্য সেফ নয়। সেফ নয়? হোয়াট ডু ইউ মিন? এখান থেকে খুব বেশি দূরে আমার বাড়ি নয়। এই বৈষ্ণবঘাটা মিনি বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যে ছোট রাস্তাটা চলে গিয়েছে, সেই রাস্তাটা বরাবর গেলেই বাম হাতে একটা বড় দোতলা বাড়ি দেখতে পাবেন, ওটাই আমার বাড়ি। সরি, এই মুহূর্তে আমার পক্ষে আপনার বাড়ি যাওয়াটা সম্ভব নয়। আমি প্রচণ্ড টায়ার্ড। আপনার যেটুকু যা বলার আছে এখানে দাঁড়িয়ে আমাকে বলতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমি কিন্তু আপনার খুব বেশি সময় নষ্ট করব না, প্লিজ ইভেন কাম উইথ মি ইফ ইউ ওয়ান্ট। ওকে। দীপ্ত পকেট থেকে মোবাইলটা বের করে সুস্মিতার নম্বরে ডায়াল করে অপেক্ষা করতে লাগলো ফোনটা রিসিভ করবার জন্য। বার কয়েক রিং হওয়ার পরেই সুস্মিতা কলটা রিসিভ করে বলল, হ্যাঁ রে বল, সব ঠিক আছে তো? হ্যাঁ দিদি, এই বলছি সরি রে, আমার বাড়ি ফিরতে একটু লেট হবে। তুই বরং খাবারটা খেয়ে নে, হ্যাঁ, আমার জন্য বসে থাকিস না। হ্যাঁ দিত, তুই ঠিক আছিস তো? আরে হ্যাঁ রে, অত চিন্তা করিস না। তুই ইমিডিয়েটলি আমাকে তোর লাইভ লোকেশন পাঠা। আচ্ছা, তোকে কি প্রোগ্রামের সব ছবিগুলো এক্ষুনি পাঠাতে হবে নাকি? দীপ্ত কান থেকে ফোনটা নামিয়ে নিজের লাইভ লোকেশন পাঠিয়ে মেসেজে লিখল, সবটা কলে বলার মতো কন্ডিশনে আমি এই মুহূর্তে নেই। আমাদের শপিং মলে যে মেয়েটা ফলো করছিল তার সাথে তার বাড়ি যাচ্ছি। দেখ, ছবিগুলো পাঠালাম। বড্ড জ্বালাস তুই। সুস্মিতা দীপ্তর কথা বলার ধরন দেখেই আঁচ করতে পারল ব্যাপারটা খুব একটা সুবিধের নয়। সুস্মিতা আর কোনো কথা না বাড়িয়ে কলটা কেটে দিল। দীপ্ত বলল, হ্যাঁ চলুন। হ্যাঁ, আসলে আমি বাড়ির সবার থেকে ছোট তো, তাই কোথায় যাই কখন যাই সব আপডেটটা দিতে হয়। সেই আশা করি এবার আমরা যেতে পারি। হ্যাঁ চলুন। দীপ্ত মেয়েটির সাথে যখন ওর বাড়ির মেইন গেটের সামনে এসে দাঁড়ালো, ঘড়ির কাঁটা প্রায় 4:45। বাইরে থেকে দেখলো বেশ বড় দোতলা বাড়ি। বাড়ির মেইন গেটের অংশটুকু বাদ দিয়ে পুরো বাড়িটা একটা মস্ত উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। একসময় বাগানটা যে অনেক সুন্দর ছিল সেটা আন্দাজ করাই যায়, কিন্তু বর্তমানে পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যেতে বসেছে। বাগানের একটা দিক বড় বড় কাঁটা ঝোপ আর গুল্ম জাতীয় লতাপাতা আগাছাতে ভর্তি হয়ে আছে। বাগানের বাঁদিকটায় সম্ভবত গাড়ি রাখার জায়গা। সেই জায়গাটায় তুলনামূলকভাবে আগাছা আর কাঁটা ঝোপের পরিমাণ অনেকটাই কম। বাড়ির মেন গেট থেকে একটা রাস্তা বাড়ির সদর দরজার আগে পর্যন্ত চলে গেছে। দূর থেকে দেখলে কেমন জানি ভুতুড়ে বাড়ির মতন লাগে। মেয়েটার মতন বাড়িটাও কিন্তু বেশ রহস্যময়। ওরকম হাঁ করে কি দেখছেন? এটাই আমার বাড়ি। বাড়ির বাগানে পা রাখতেই ওর নাকে ভেসে এলো কেমন একটা পচা দুর্গন্ধ। পকেট থেকে রুমালটা বের করে নাকে চাপা দিয়ে বলল, কিসের একটা দুর্গন্ধ না?
মনে হচ্ছে বহুদিনের মৃতদেহ পচে গন্ধ বেরোচ্ছে। কিসের গন্ধ এটা? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, মানুষের মৃতদেহের গন্ধ। হ্যাঁ, এক মিনিট, কি মানুষের মৃতদেহ? না না, আমি আসলে সেটা ঠিক মিন করতে চাইনি। আমি বলতে চাইলাম যে আমার এই বাড়ির পেছনে একটা ছোট ডোবা রয়েছে, সেখানে কিছু মানুষ আছে যারা কুকুর শুয়োর মারা গেলে সেগুলো ডোবার সামনের ঝোপটাতে ফেলে দেয়, সেগুলোই পচে দুর্গন্ধ ছড়ায় আর কি। দেখুন, আপনাকে একটা কথা আমি না বলে পারছি না। দয়া করে আপনার মুখ থেকে অন্যটা একটু নামাবেন প্লিজ। আপনাকে না দেখতে পারলে বড্ড অস্বস্তি হচ্ছে। আপনি দেখছি আমার মুখ দেখার জন্য একেবারে উতলা হয়ে উঠেছে। আচ্ছা আচ্ছা, এবার ভিতরে চলুন। দীপ্ত মেয়েটির সাথেও ঘরের ভেতরে প্রবেশ করতেই মেয়েটি বলল, এই বাড়িতে আমি আর আমার একমাত্র দাদা থাকি। জানেন, আমাদের দুজনেরই না অন্ধকার খুব ভালো লাগে, এবার এই হেভি লাগে এই অন্ধকারে থাকার ব্যাপারটা। তাই তো আমরা সারাদিন এরকম অন্ধকারেই থাকি। খুব ভালো কথা। আপনার বাড়ি আপনি আলো করে রাখবেন না অন্ধকার করে রাখবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি যে জন্য আমাকে আপনার বাড়িতে আসতে বললেন, কাইন্ডলি সেটা যদি আমাকে একটু বলেন খুব ভালো হয়। হ্যাঁ বলবো তো, একটু অপেক্ষা করুন না, এত অধৈর্য হচ্ছেন কেন? এই শুনুন, হ্যাঁ আপনি সোফাটাতে একটু বসুন, জল বাতাসে খান, একটু রেস্ট নিন, তারপর না হয় সবটা শুনবেন ধীরে সুস্থে। ও প্লিজ, আমার কাছে অত সময় নেই। যেটা বলার আপনি এই মুহূর্তে মশকরা না করে আমাকে পুরোটা বলুন। এই দেখুন, আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আচ্ছা আচ্ছা, আপনি 10 মিনিট একটু অপেক্ষা করুন, আমি একটু চেঞ্জ করে আসি। ও আর একটা কথা, হ্যাঁ সোফাতে বসবেন তো একটু ওই ধুলোটা ঝেড়ে বসবেন, হ্যাঁ, নাহলে আপনার আবার ওই দামি প্যান্টটা নষ্ট হয়ে যাবে। কাইন্ডলি একটু তাড়াতাড়ি করবেন কি, আমাকে ফিরতে হবে। মেয়েটা মুচকি হেসে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় চলে গেল। ওদিকে দীপ্ত ওয়েট করতে লাগলো মেয়েটির জন্য। সমস্ত ডাইনিং হল জুড়ে বিরাজ করছে আবছা অন্ধকার। দীপ্ত ওই ধুলোমাখা সোফাটা থেকে উঠে দাঁড়িয়ে চারপাশটা ঘুরে দেখতে লাগলো। ডাইনিংয়ে থাকা সোফা সমেত বাকি আসবাবপত্রেও ধুলোর আস্তরণ জমেছে। দেখে মনে হচ্ছে অনেক দিন সেগুলোর ব্যবহার হয় না। ডাইনিং রুম লাগোয়া 2টো রুম রয়েছে, তবে সেগুলো কোনো কারণবশত বন্ধ। দোতলা থেকে মেয়েটির আসার কোনো লক্ষণ না দেখে দীপ্ত পকেট থেকে মোবাইলটা বের করে ডেটা অন করে হোয়াটসঅ্যাপ খুলতেই বুঝতে পারল তার তরফ থেকে সুস্মিতাকে সেন্ড করা মেসেজটাই শেষ মেসেজ। তারপর কেটে গেছে প্রায় 2.5 ঘন্টা, এখনও কোনো মেসেজ বা নোটিফিকেশন আসেনি। একে একে সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো খুলে বুঝতে পারল কোনো অজানা কারণবশত ইন্টারনেট কানেকশন কাজ করছে না। এরপর চিনির নাম্বারে কল করলো, কিন্তু কলটাও লাগলো না। তারপর সুস্মিতার নম্বরে এরপর বেশ কয়েকবার ডায়াল করলো, কিন্তু কলটা কানেক্ট হলো না। দীপ্তর মনে কেমন যেন একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। এই বাড়ির কোথাও কি কোনো জ্যামাল লাগানো, যার দরুন এই বাড়িতে থাকাকালীন কোনো কল কানেক্ট হচ্ছে না আর নেট কানেকশনটাও পাওয়া যাচ্ছে না। একটু হলেও দীপ্তর মনে এবার একটা ভয় দেখা দিল। মনে মনে ভাবল, মেয়েটি আমাকে মিথ্যা কথা বলে এখানে কেন এনেছে? আমাকে কোনোভাবে ফাঁসাতে চেষ্টা করছে না তো? আই হ্যাভ টু গো নাও। আমাকে যে কোনো মূল্যে এখান থেকে বেরোতে হবে। মেয়েটার কথাবার্তা আর ব্যবহার দুটোই ভীষণ সন্দেহজনক। আমার তো মনে হচ্ছে ছেলেগুলো মিসিং হওয়ার পেছনে এরই হাত নেই তো। মেয়েটা যে বললো ওর দাদার সাথে থাকে, দাদাই বা কোথায়? এতক্ষণ হয়ে গেল তাকে একবারও দেখতে পেলাম না। নিজের মনে চলতে থাকা এই সমস্ত নানাবিধ প্রশ্নের দোলাচলে দীপ্ত যেন হাঁপিয়ে উঠল। তারপর কোনো মতে নিজেকে শান্ত করে ধীরে ধীরে এগিয়ে গেল সিঁড়ির দিকে। তারপর ধুলো মলিন সিঁড়ির রেলিং ধরে আবছা অন্ধকারের মধ্যেই অত্যন্ত সন্তর্পণে পা ফেলে উঠে এলো দোতলার বারান্দায়। দোতলাটা বেশ অন্ধকার। দীপ্ত দেখল সিঁড়ি দিয়ে উঠে ডান হাতে পরপর 3টে ঘর। প্রথম ঘরটি বাদ দিয়ে দ্বিতীয় ঘরের ভেতর থেকে সামান্য আলোর ছটা এসে বাইরে পড়ছে। দীপ্ত নিজের মনে মনে বলল, কি ব্যাপারটা কি? এতক্ষণ কি তাহলে এই রুমের মধ্যেই মেয়েটা রয়েছে? ব্যাপারটা একদম সুবিধের লাগছে না। এতক্ষণ ধরে মেয়েটা রুমের মধ্যে কি করছে? অন্ধকারের মধ্যে দীপ্ত দেখল যে ঘর থেকে আলো আসছে সেই ঘরটি ছাড়াও দোতলায় আরও 2টো ঘর রয়েছে। খুব সম্ভবত প্রথম 2টো থাকার আর শেষেরটা স্টোর রুম। দীপ্ত সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে এলো। তারপর সদর দরজা ছিটকিনি খুলে বাগানের দিকে এগিয়ে যেতেই নাকে ভেসে এলো সেই মরা পচা দুর্গন্ধ।
প্যান্টের পকেট থেকে রুমালটা বের করে নাকটা চাপা দিয়ে ভাবল, ব্যাপারটা বরং অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। বাড়িতে জ্যামার বসানো যাতে কোনোভাবেই নেট কানেক্ট বা কল কেউ না করতে পারে, কিন্তু কেন? ওদিকে মামা মামি চিন্তা করছে। চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক। আরে ওটা কি গাড়ি গাড়ি মনে হচ্ছে না ওটা? দীপ্ত মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে একটু এগিয়ে সেটার কাছে যেতেই চমকে উঠল। অবিকল সেই কালো কাঁচওয়ালা সাদা রঙের 4 চাকা গাড়িটার মতো দেখতে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেটা গতকাল বিকেলে তাকে ধাক্কা দিয়ে প্রায় মেরে ফেলতে চেয়েছিল। দীপ্ত হাঁটতে হাঁটতে এবার পৌঁছে গেল বাগানের পেছন দিকে, সেই পরিত্যক্ত কুয়োর কাছে। কুয়োর কাছে আসতেই সেই বিচ্ছিরি দুর্গন্ধটা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। দীপ্ত বুঝতে পারল খুব সম্ভবত এই কুয়ো থেকেই আসছে গন্ধটা। ফোনটা মুখে ধরে দুহাতে কুয়োর মুখে জমা শুকনো পচা পাতার পুরো আস্তরণ সরিয়ে ঢাকনা খুলতেই চমকে উঠল সে। কুয়োর মধ্যে পড়ে আছে বহুদিনের পচা গলা মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ। মৃতদেহের বিচ্ছিরি দুর্গন্ধে বাতাসটা ভারী হয়ে উঠেছে। দীপ্তর মনে সন্দেহের আর কোনো অবকাশ রইল না যে এই মেয়েটি আসল কালপ্রিট। আচমকা মাথার পেছনে সজোরে কোনো ভারী বস্তুর আঘাত অনুভব করল। সাথে সাথেই মুখ থেকে মোবাইলটা পড়ে গেল মাটিতে। তীব্র যন্ত্রণায় দীপ্তর দু চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। ঘুটঘুটে অন্ধকারেও দীপ্তর বন্ধ হতে চাওয়া চোখ দুয়ে লক্ষ্য করল সামনে দাঁড়িয়ে একটা মেয়ে, যার মাথাটা ন্যাড়া। দীপ্ত যখন জ্ঞান ফিরল, চারপাশটা তাকিয়ে দেখল সম্ভবত তাকে একটা অন্ধকার ঘরে হাত পা বেঁধে মেঝেতে ফেলে রাখা হয়েছে। সামনে বসে রয়েছে কোনো একটা মানুষের অবয়ব। অন্ধকারের মধ্যে তার মুখমণ্ডল স্পষ্ট বোঝা যাচ্ছে না। তীব্র যন্ত্রণার মধ্যেও দীপ্ত সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, কি চাই আপনার? আমার হাত পা কেন বেঁধে রেখেছেন? একটা পৈশাচিকট্ট হাসিতে ফেটে পড়ল যেন চারপাশ। হাসিটা শুনে দীপ্ত বুঝতে পারল হাসিটা কোনো মেয়ের। হঠাৎ হাসি থামিয়ে মেয়েটি বলল, গুড কোয়েশ্চেন গোয়েন্দা মশাই, ভেরি গুড। আই লাইক ইট, ভেরি গুড। আমি আপনার কাছে কি চাই একটু ভেবে দেখি, দাঁড়ান। তারপর না হয় উত্তর দিয়ে আমি একটু একটু ভাবতে দিন আমায়, একটু ভাবতে দিন, দাঁড়ান, ওয়েট করুন। সত্যি করে বলুন তো, আপনি কে? কি চাই আপনার? আমি কে? এটাও ভালো কোয়েশ্চেন। ওয়েল, আমি তিন্নি। আর আমার এই মুহূর্তে বিশেষ কিছু চাই না, জাস্ট আপনার প্রাণটুকু বাদ দিয়ে, আই মিন আপনার প্রাণটা চাই, তাহলেই হবে। দেবেন আমায়? মিসিং হওয়া 3টে ছেলেকে আপনি খুন করেছেন, রাইট? মানতেই হবে গোয়েন্দা মশাই, আপনার কিন্তু কই মাছের জান। না হলে মাথার পিছনে ওই শক্ত লোহার রডের বাড়ি খাওয়ার পরেও দিব্যি মুখ চালাচ্ছেন। কি সাহস! হ্যাঁ, তাছাড়া খুন তো আমাকে করতেই হতো না। কি করব বলুন গোয়েন্দা মশাই? ওই 3টে ছেলেকে মেরে ফেলা ছাড়া তো আমার কাছে আর কোনো সেকেন্ড অপশন ছিল না, তাই না? কিন্তু কেন খুন করলেন? কি দোষ করেছিল ওরা? আচ্ছা গোয়েন্দা মশাই, আপনি একটা কথা বলুন না, আপনি তো গোয়েন্দা। তো এবার বলুন তো, কেউ কি শখের বসে খুন করে? মানে ইচ্ছে হলো ঘুম থেকে উঠলাম আর খুন করে দিলাম? তাহলে খুনটা করলেন কেন? এতক্ষণ একটা ভালো কোয়েশ্চেন করেছেন। দাঁড়ান বলি, গুছিয়ে এর একটা জবাব দিই আপনাকে। গল্প আছে একটা, শুনুন। অনেক ছোটোবেলায় না আমি আমার বাবাকে হারিয়েছি। মা আর দাদাকে নিয়ে আমার এই জীবনটা বেশ সুখেই কাটছিল। কিন্তু ওই সুখ না আমার কপালে ভগবান আর বেশি দিন লিখেননি। তখন ক্লাস 12-এ পড়ি, হঠাৎ করে আমার মাথা থেকে চুল পড়তে শুরু করলো। দিন যতই এগোতে লাগলো আমার চুল পড়ার মাত্রা ততই বাড়তে লাগলো। আমি, মা, দাদা কেউ কিছুই বুঝতে পারছিলাম না যে কী কারণে এমনটা হচ্ছে। কোনো কিছুতেই কোনো ফল পেলাম না। ডাক্তার বললো আমি নাকি অ্যালোপেশিয়া এরিয়াটা নামের এক রোগে আক্রান্ত। নানান ওষুধপত্র ব্যবহার করার পরেও কোনো ফল পেলাম না। স্কুলে সবাই আমাকে টেকো মেয়ে বলে খ্যাপাতে লাগলো। স্কুলের গণ্ডি অতিক্রম করে কলেজে উঠলাম। সেখানেও আমাকে নিয়ে টোন টিটকিরি বন্ধ হলো না, উল্টে আরও বেড়ে গেল। শুধু কলেজে আমার বন্ধুরাই না, মানে
অন্য যারা স্টুডেন্ট রয়েছে তাদের স্যারেরাও আমাকে নিয়ে হাসাহাসি করে স্টার্ট করলো। ওরা কেউ না আমার আমার কষ্টটা না বুঝতো না। আমি বাড়ি এসে না মায়ের কোলে মাথা রেখে কাঁদতাম, ঘন্টার পর ঘন্টা কাঁদতাম খালি। আমার কোনো ফ্রেন্ড ছিল না, কোনো বন্ধু ছিল না। আমার শারীরিক অবস্থার জন্য কেউ আমার সাথে মিশতও না, একটা কথাও বলতো না। জানেন, দিন যত এগোচ্ছিল আমি ততই না ডিপ্রেশনের মধ্যে তো একেবারে তলিয়ে যাচ্ছিলাম। কাউকে ভালো লাগলেও নিজের শারীরিক অবস্থার কথা ভেবে কোনো দিন কাউকে আমার মনের কথা আমি বলতে পারিনি। মাস্টার্স কমপ্লিট করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেলাম। যেদিন ওই প্রাইভেট কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে যাই, সেদিন আমার মা আমাকে বলল, আজ কিন্তু আমি তোর কোনো কথা শুনবো না। আমি তোর জন্য এই উইকটা এনেছি, এটা লাগিয়ে তারপর ইন্টারভিউ দিতে যাস, দেখবি খুব ভালো হবে তোর। কিন্তু মা, আমি কেউ পছন্দ করুক আমায় আমার গুণের জন্য, তাই না, আমার রূপের জন্য নয়। ওরে, আজকালকার যুগে রূপটাই সব। কালো অসুন্দর কুৎসিত মেয়েরা শোভা পায় শুধু গল্পের বই আর সিনেমাতে, বাস্তব জীবনে নয়। কতদিন আর আমি এই মিথ্যেটা বয়ে বেড়াতাম বলুন তো? একদিন না একদিন তো সবটা সামনে আসারই ছিল। মাস দুয়েকের মধ্যেই অফিসের বস আমার এই সত্যিটা জানতে পেরে আমাকে অফিসের সব কলিগদের সামনে ধাপ্পাবাজ, ঠকবাজ, জোচ্চোর, টেকো, এই সমস্ত নানান আখ্যার মাধ্যমে আমাকে অপমান আর বিদ্রূপের মধ্যে দিয়ে অফিস থেকে রিজাইন করতে বাধ্য করলো। এটা আমার দোষ? হ্যাঁ, আমার দোষ? মা এরপরেও কিন্তু ক্ষান্ত হলো না। মা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। কন্যাদায় যে বড় দায়। আমি যে পরিবারের কাছে দিনকে দিন আরও বড় একটা বোঝা হয়ে উঠতে শুরু করেছিলাম, সেটা না দিন যাওয়ার সাথে সাথে আরও স্পষ্ট হয়ে উঠছিল। শুধুমাত্র মায়ের জন্য আবার নতুন করে তাসের ঘর বাঁধতে শুরু করলাম। নতুন করে আবার একটা ভিত্তিহীন স্বপ্ন দেখতে শুরু করলাম আমি। আমারও বিয়ে হবে, সংসার হবে। কত বোকা ছিলাম ভাবতে পারছেন? হ্যাঁ, এই পৃথিবীতে কি এমন একটাও ছেলে আছে যে বাহ্যিক রূপ দেখে নয়, বরং অন্তর দেখে, ভিতরটা দেখে ভালোবাসবে? একটা মানুষের মনকে দেখে সেই মানুষটাকে জাজ করবে? নেই নেই নেই। আমাকে আপন করে নেবে নিজের স্ত্রী রূপে। আমার এই বাহ্যিক রূপটা না দেখে আমার মনটাকে দেখে ভালোবাসবে আমায়। আমি ভুল ছিলাম। আমার বিশ্বাস ভুল ছিল আমার স্বপ্ন দেখা। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিলাম আমি। কিন্তু স্বপ্ন ভেঙে গেলে যে এত কষ্ট হয় সেটা জানলে কখনো আর আমি সেই স্বপ্ন দেখতাম না, কখনো না। পরপর দুটো সম্বন্ধ এলো। আমি কখনো চাইনি একটা সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু হোক। আমি পাত্রপক্ষের সামনে আমার আসল রূপে ধরা দিলাম। তারা আমার সততার পুরস্কার হিসেবে আমার সাথে আমার পরিবারকে এক রাশ অপমান, লাঞ্ছনা, গঞ্জনা উপহার দিয়ে চলে গেল। মিষ্টিগুলো খেয়ে গেছিল কিন্তু। নিশ্চয়ই ভাবছেন এরপরে মা আমার বিয়ের জন্য ছেলে দেখা বন্ধ করে দিল, তাই না? ভুল ভাবছেন, এই তো ভুল করলেন। সেটা ছিল মায়ের 3 নম্বর প্রচেষ্টা, আর সেই সাথে ছিল একটা শেষ চেষ্টা। আমি মায়ের কথা কাটাতে পারিনি। সেদিন শুভ্রের পরিবারের সামনে আমি উইক পড়া অবস্থায় দেখা দিই। শুভ্রর আর ওর পরিবারেরও আমাকে প্রথম দেখাতে খুব পছন্দ হয়। এই প্রথম আমারও কোনো পুরুষকে দেখে সত্যিই ভালো লেগেছিল। ওকে দেখে মনে হয়েছিল ও বাকিদের মতো নয়, হয়তো আলাদা। আমরা একে অপরকে ভালোবেসে ফেললাম। আমরা প্রায় দেখা করতাম। আমার প্রতিনিয়ত মনে হতো শুভ্রর সাথে সাথে ওর পরিবারকেও যেন আমি ঠকাচ্ছি। আমি চাইনি একটা সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু হোক। আমাদের বিয়ের 1 সপ্তাহ আগে আমি শুভ্রকে আমার বাড়িতে ডাকি আর সব সত্যিটা ওকে বলার প্ল্যান করি। আমার বিশ্বাস ছিল ও আমাকে ঠিক বুঝবে। সেদিন মা আর দাদা কেউ বাড়িতে ছিল না, ওরা বিয়ের বাজার করতে গিয়েছিল। শুভ্র সেদিন আমার বাড়িতে আসে। ও আমার মুখে আসল সত্যিটা শুনে না মেনে নিতে পারেনি।
অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। ওর কাছে আমার আমার বাহ্যিক রূপটার মূল্য ছিল, মূল্যহীন ছিল আমার আমার ভালোবাসা। ও আমাকে চাচ্ছে তাইভাবে অপমান করে এক মুহূর্তে আমাদের ভালোবাসার সম্পর্ক আর বিয়ে দুটোই এক নিমেষে ভেঙে আমার বাড়ি থেকে চলে যায়। মা বাড়ি ফিরে আমার মুখে সবটা শুনে আর একটাও কথা বলেনি। সোজা দোতলার ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। পরের দিন যখন দরজা ভেঙে দেখি মা ফ্যানে ফাঁস দিয়ে সুইসাইড করেছে। সুইসাইড করেছে আমার মা, সুইসাইড। আমি আর দাদা মায়ের মৃত্যুটা না মানতে পারলাম না। মায়ের মৃত্যুর জন্য দাদাও আমাকে দায়ী করতে শুরু করলো। তারপর দাদাও একদিন আমাকে ছেড়ে চলে গেল। এত রিজেকশন আমি আর মেনে নিতে পারলাম না। তাই ঠিক করলাম আমাকে এবার রিভেঞ্জ নিতে হবে। অনেক দিন হয়েছে এই এক দিক দিয়ে খালি রিজেকশন আর রিজেকশন। এবার বদলা নেওয়ার পালা আমার ছিল। তবে বাকিদের মতন শুভ্রকে না আমি মারতে চাইনি। ওকে তো আমি ভালোবাসতাম, কিন্তু সেও আমার ভালোবাসা বুঝলো না। তাই বাকিদের মতন ওকেও প্রথমে মাথায় রড মেরে তারপর দেহের সব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে দা দিয়ে টুকরো টুকরো করে কেটে ওই কুয়োতে ফেলে দিয়েছি। বেশ করেছি, ফেলে দিয়েছি। আর মাথাগুলো ওগুলো ওই শোপিস করে রেখে দিয়েছি। দেখাবো আপনাকে। হ্যাঁ, এরপরেও বলবেন এটা আমার ভুল ছিল গোয়েন্দা মশাই? এরপরেও বলবেন? দেখুন, আপনার সাথে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে, অন্যায় হয়েছে। কিন্তু তার মানে তো এই নয় যে আপনি সেই ছেলেগুলোকে খুন করবেন। রাইট ম্যাডাম? আপনাকে শাস্তি পেতেই হবে। সেই শাস্তি আপনাকে আইন দেবে। বেশ করেছি, খুন করেছি, বেশ করেছি, আবার করব। কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন? আইন দেখাচ্ছেন আমাকে? হ্যাঁ, আইন। সেদিন আপনার এই আইন কোথায় ছিল? যেদিন আমার মা আত্মহত্যা করলো, কোথায় ছিল আপনার এই আইন? কোথায় ছিল বলুন, দেখান। সেদিন আপনার এই আইন কোথায় ছিল? যেদিন শুধুমাত্র আমার মাথায় চুল না থাকার জন্য আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। কোনো উত্তর আছে আপনার কাছে? কোনো উত্তর আছে? আমি জানি আপনার কাছে এর কোনো উত্তর নেই, কারোর কাছে না। আপনাকে একবার না আমি থ্রেড দিয়েছিলাম, ওই নোট পাঠিয়েছিলাম, থ্রেড দিয়েছিলাম। আমি আপনাকে সাবধান করার চেষ্টা করেছি, কিন্তু আপনি শুনলেন না। এটা আপনার দোষ। বাগানে গাড়িটা নিশ্চয়ই দেখেছিলেন। ওটাই সেই গাড়ি যেটা দিয়ে আপনাকে আগের দিন দুপুরে চাপা দিয়ে মারতে চেয়েছিলাম। পোড়াত জোরে বেঁচে গেছেন আপনি। কিন্তু ওই কথায় বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আপনার মৃত্যুটা আমার হাতে লেখা আছে দীপ্তবাবু। তাই মরতে এখানে আপনি এসেই পড়লেন, নিজেই আসলেন আবার। যাই হোক, কোনো শেষ ইচ্ছা থাকলে আপনি আমাকে বলতে পারেন। হ্যাঁ, আমি কিন্তু মানুষটা বেশ ভালো। আপনি বলুন আমায়, আমি আপনার সব ইচ্ছে পূরণ করবো। বলুন আপনার শেষ ইচ্ছেটা কি? আমাকে মেরে আপনি বাঁচতে পারবেন না মিস তিন্নি। আপনি মানসিকভাবে অসুস্থ, আপনার চিকিৎসার প্রয়োজন। কে ধরবে আমায়? হ্যাঁ, কে ধরবে? আপনি যেহেতু আমার সব সত্যিটা জেনে গেছেন, হ্যাঁ, এবার আপনি নিশ্চিন্তে মরতে পারবেন। আপনাকে তো আর এই পৃথিবীতে বেশিক্ষণ বাঁচিয়ে রাখা যাবে না। আপনি বেঁচে থাকলে তো আমার লস। আমি সেটা কি করে হতে দিই বলুন? আর এক পাও এগোবেন না মিস তিন্নি, আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। হাতের অস্ত্রটা এক্ষুনি ফেলে দিন। আর পালানোর চেষ্টা করে কিছু লাভ হবে না। আপনি ধরা পড়ে গেছেন। আপ ইয়োর হ্যান্ডস অ্যান্ড টার্ন অ্যারাউন্ড। এই প্রথমবারের জন্য দীপ্ত তিন্নির মুখটা পুরোপুরি দেখতে পেল। গোটা মুখে চড়া মেকআপ, পরনে শাড়ি আর মাথায় অর্ধেক খসে পড়া নকল চুল। অবিকল যেন তিন্নি, কিন্তু এ কি সত্যিই তিন্নি? দীপ্ত তার দিকে তাকিয়ে থাকতে পারল না। তীব্র যন্ত্রণায় জ্ঞান হারালো সে। পরের দিন রাতে যখন দীপ্তর জ্ঞান ফিরল, সে নিজেকে আবিষ্কার করল হসপিটালের বেডে। ওকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে ওর মামা মামি আর সুস্মিতা। চিনি বলল, হ্যাঁ রে, এখন কেমন আছিস?
খুব জোরে লেগেছে তাই না? একটাবার তো আমাকে সত্যিটা বলতে পারতিস রে দীপ্ত। দিদি সরি। এক চড় মারবো, একদম কিন্তু উঠবি না, চুপ করে শুয়ে থাক। আপনারা প্লিজ এখানে ভিড় করবেন না, আমার দীপ্তকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। দীপ্তর মামা মামি বেরিয়ে যেতেই দীপ্ত বলল, হ্যাঁ বল। আই হোপ তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি। আর এটা তোর সাথে আমার শেষ অপারেশন, কারণ আমি চাইবো না আমার জন্য আমার বন্ধুর কোনো ক্ষতি হোক। আরে এ পাগলি, কি বলছিস কি তুই এসব? আর এরকমভাবে ভাবছিসই বা কেন? হ্যাঁ, এই কাজগুলোতে কি লাইফের রিস্ক নেই? তুই কি জানিস না সেটা? কিচ্ছু হয়নি আমার। দীপ্তর মুখে তেমনি সমস্ত গল্প শোনার পর সুস্মিতা একটু ম্লান হেসে বলল, তুই ওর মুখে যেটুকু শুনেছিস সেটা শুধু এই গল্পের একটা ছোট্ট পার্ট মাত্র। পুরোটা শোনার পর এই ঘটনাটা আমাদের সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে নাড়িয়ে দিয়েছে। গল্পে কোথাও তিন্নির অস্তিত্বই নেই। মানে মানে আমি বুঝলাম না বিষয়টা। তিন্নি কোনো মেয়ে নয়, বরং একটা ছেলে, আর খুনগুলো ও করেনি। হ্যাঁ, কি বলছিস? মানে তিন্নি যদি খুনগুলো না করে থাকে তাহলে কে করবে এগুলো? তাছাড়াও নিজের মুখে আমার সামনে স্বীকার করেছে যে ও খুনগুলো করেছে। আর তুই এখন খুনগুলো করেছে তমালের মধ্যে জন্ম নেওয়া তিন্নির সত্তা। তমাল? তিন্নির দাদা। এই দাঁড়া, আমি কিছুই বুঝছি না, একটু পরিষ্কার করে বল। আমি তো তোকে সেই জন্য আগেই বললাম, তুই এই গল্পের যেটুকু শুনেছিস সেটা ওই গল্পের একটা ছোট্ট পার্ট, যার মধ্যে আংশিক সত্যতা আছে। তুই নিশ্চয়ই এটা ভাবছিস, যেখানে নিজের মুখে তোকে তিন্নি বলেছে যে খুনগুলো সে নিজে করেছে, সেখানে আমি কেন বলছি এই কথাগুলো? এক্স্যাক্টলি, আমিও তো এটাই ভাবছি। তমাল একটা বিরল মানসিক রোগে আক্রান্ত, যার নাম ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, সংক্ষেপে ডিআইডি, যার আরেক নাম আমরা জানি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, আর যাকে আমরা বাংলায় বলি বহু ব্যক্তিত্ব রোগ। এই রোগে একজন মানুষের মধ্যে থাকে একাধিক সত্তা। প্রথম 2 বা 3টে সত্তা দিয়ে শুরু হলেও আস্তে আস্তে এর সংখ্যা বাড়তে থাকে, এমনকি এর সংখ্যা 100 পর্যন্তও যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে নিজের মনের অবচেতনে। এক সত্তা অন্য সত্তার খবর নাও রাখতে পারে। দেখা যায় তার আসল সত্তাটি হয় লাজুক প্রকৃতির, কিন্তু অন্যগুলো হয় রুক্ষ, ভয়ানক বা অপ্রকৃতিস্থ, কারণ বাকি সত্তাগুলোর জন্ম হয়েছে বিভিন্ন রকম আঘাত থেকে। এই ভিন্ন ভিন্ন সত্তাগুলো রোগীকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। কি? ও মাই গড, কি বলছিস তুই এসব? হ্যাঁ, ঠিকই শুনেছিস। তোকে হসপিটালে অ্যাডমিট করার পর আমরা তমালের বেডরুম সার্চ করে প্রচুর মেকআপের সাজ সরঞ্জাম, মাথার উইগ, মেয়েদের ড্রেস, ইভেন সিলিকন ব্রেস্ট অবধি পেয়েছি, যেগুলো তমাল ব্যবহার করত নিজেকে তিন্নি রূপে প্রেজেন্ট করার জন্য। একজন মানুষের মধ্যে একাধিক সত্তা প্রকাশ পাওয়ার অনেকগুলো কারণ থাকে। তার মাঝে যে কারণটা সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় সেটা হলো আঘাত। ঠিক যেমনটা ঘটেছে তমালের ক্ষেত্রে। তমালের মধ্যে ছিল দ্বৈত সত্তা, যার মধ্যে একটা ছিল তমাল নিজে আর অপরটা ওর বোন তিন্নির। আমাদের বলিউডে একটা খুব পপুলার ফিল্ম রয়েছে না, আশা করি দেখেছিস, ভুলভুলাইয়া। ফিল্মের হিরোইন চন্দ্রমুখীর গল্প শুনতে শুনতে একটা সময় অবচেতন মনে নিজেকেই চন্দ্রমুখী ভাবতে শুরু করে দেয়, আর তার মতন আচরণ করতেও শুরু করে। এখানেও ব্যাপারটা সেরকম। তমাল যখন তিন্নি হয়ে উঠত তখন মনে প্রাণে বিশ্বাস করত যে সেই তিন্নি। তখন সেই সত্তাতে কোথাও বিন্দুমাত্র কোনো জায়গা থাকতো না তমালের। খুন করার মুহূর্তগুলোতে সে হয়ে উঠত তিন্নি, আর খুন করা হয়ে গেলে সে আবার ফিরে আসতো নিজের আসল সত্তায়। বেশিরভাগ সময়ই তমাল যখন স্বাভাবিক অবস্থায় থাকতো তখন তার মধ্যে জন্ম দেওয়া তিন্নির সত্তা সম্পর্কে
মনে থাকতো না ওর। তার হয়তো মনে হতো সে একটা ঘোরের মধ্যে আছে, যাকে সাইকোলজির ভাষায় বলা হয় ব্ল্যাক আউট। তমাল এখন অনির্দিষ্টকালের জন্য মানসিক হাসপাতালে। কতদিন ওকে ওখানে থাকতে হবে আমরা কেউই জানি না। শুভ্র অর্থাৎ তিন্নি যাকে ভালোবাসতো, যার সাথে ওর বিয়ের ঠিকও হয়েছিল, সেই ছেলেটার সব সত্যিটা জানার পর বিয়ে ভেঙে দেওয়ায় সেদিন তিন্নির মা আর তিন্নি নিজের ঘরে ঢুকে সুইসাইড করে। কিন্তু তমাল সুইসাইড করেনি। তারপর তুই এক্স্যাক্টলি কি বলতে চাইছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। মায়ের মৃত্যুটা মেনে নিলেও ছোট বোনের মৃত্যুটা তমাল মানতে পারেনি। মা আর বোনের মৃত্যুর জন্য দায়ী করতে থাকে সেই 3টে ছেলেকে। খুব সম্ভবত আঘাতে জর্জরিত ও প্রতিশোধ স্পৃহায় জ্বলতে থাকা তমালের অবচেতন মন ওর মধ্যে জন্ম দেয় তিন্নির সত্তাকে। তমালের দ্বৈত সত্তার খাপছাড়া কথার উপর ভিত্তি করে যেটুকু বুঝেছিলাম যে ওর মধ্যে জন্ম নেওয়া তিন্নির সত্তা ছিল অত্যন্ত ব্রুটাল প্রকৃতির। শুভ্রর সাথে বাকি যে ছেলেগুলোকে ও মার্ডার করেছে তাদের সাথেও দেখা করত তিন্নি রূপে। তারপর নানান অজুহাতে তাদের নিয়ে আসতো ওই বাড়িতে। তারপরেই মাথায় রড দিয়ে মেরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ছোট ছোট করে কেটে ফেলে রাখত বাগানের পেছনের পরিত্যক্ত কুয়োতে। আর কাটা মাথাগুলো সাজিয়ে শোপিস হিসেবে সাজিয়ে রাখত শোকেসে। আর ওদের ফোনগুলোর থেকে ওর নাম্বারের কল হিস্ট্রি মুছে লোকেশন অন করে ফেলে আসতো বৈষ্ণবঘাটা এলাকার আশেপাশে। এটা করতো ও শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্টকে মিসগাইড করবে বলে। ওই তোকে থ্রেট নোট পাঠিয়ে সাবধান করেছিল, কিন্তু তুই সেটা অগ্রাহ্য করায় ও তোকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল। সেটা অবশ্য ও স্বীকার করেছে। আচ্ছা, এবার তুই আমাকে একটা কথা আমাকে একটু পরিষ্কার করে বল। তিন্নি তো পৃথিবীতে আর নেই, তাই সে খুনগুলো করেনি। যেটুকু বুঝলাম খুলনা তমালকে দিয়ে করানো হয়েছে। ওর অবচেতন মন সেই তমালের সত্তাটাকে জন্ম দিয়েছে। তাহলে এতগুলো খুনের শাস্তি কি তমাল পাবে না? উত্তরটা তো তুই নিজেই দিয়ে দিলি দীপ্ত। যে খুনগুলো তমাল করেনি তার শাস্তিও কেন পাবে? অনেক বকবক হলো রে, আমি চলি। ওকে, বাই। তিন্নির মুখোশের আড়ালে থাকা তমাল শাস্তি পাবে কিনা তার উত্তর একমাত্র সময় ছাড়া বোধহয় কেউ দিতে পারবে না।